তুমি প্রাইভেটে পড়ছো? হ্যাঁ। প্রাইভেটে পড়ে তুমি অ্যামাজনে কাজ করো? কি হলো ইয়েস ভাইয়া? কিন্তু প্রাইভেটে যারা পড়বে না মাথায় ব্রেন নাই, তোমার টাকা দিয়ে সার্টিফিকেট কিনো। হ্যাঁ। তোমাকে অ্যামাজনে টাকা দিয়ে ঢুকছে। দুনিয়ার কিছু জানে না, আইসে খালি বলবে অমুক সাবজেক্ট ভালো, তমুক সাবজেক্টে এত টাকা পাওয়া যায়। ডোন্ট বিলিভ দিস। এই কম্পিউটার সায়েন্সে ভর্তি হলে প্রথম দিন থেকে কি কি করতে হবে টু গেট এ গুড ক্যারিয়ার আউট অফ ইট। সো হ্যালো জনগণ, নতুন পডকাস্ট ব্যাকস্টেজের প্রথম পর্বে স্বাগতম। আমি এখন আছি বনি লেক নামে একটা জায়গা, এটা ওয়াশিংটন স্টেটের আমেরিকা। তো ব্যাকস্টেজ নাম দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ক্যারিয়ারে অনেক স্ট্রাগল থাকে যেগুলোর কথাবার্তা আমরা জানি না। সো এই পিছনের স্টোরিগুলি তোলানোর জন্য নতুন পডকাস্ট ব্যাকস্টেজ। সো আমার ব্যাকস্টেজে ওই বস্তুটার নাম হচ্ছে মাউন্ট রেইনিয়ার। তো ওয়াশিংটনের খুব দৃষ্টিনন্দন একটা মাউন্টেন। তো আমরা এই মাউন্টেনের ভিউ ব্যাকস্টেজে নেওয়ার জন্য আজকে চলে আসছি ক্যাফে ডিআরটে নামে একটা রেস্টুরেন্টে। তো এই হচ্ছে ক্যাফে ডিআরটে এবং এই জায়গার মধ্যে আমরা আজকে প্রথম এপিসোড রেকর্ড করব। আমার সাথে আছে অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাহরিন শাহজাহান। সো লেটস গো। হ্যালো জনগণ, পডকাস্টের প্রথম এপিসোডে ওয়েলকাম। আমার সাথে আছে একটা ইঞ্জিনিয়ার। সো ইঞ্জিনিয়ার, তোমার নাম কি? আমার নাম হচ্ছে শাহরিন। আচ্ছা, আমরা এখন আছি সিয়াটলের থেকে একটু দূরে বনি লেক নামে একটা জায়গায়। ওদের পিছনে মাউন্ট রেইনিয়ার দেখা যাচ্ছে। সো খুবই লুক্রেটিভ একটা জায়গাতে প্রথম এপিসোড শুরু করতেছি। সো এই ব্যক্তিকে আনার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে যারা কম্পিউটার বিজ্ঞানে পড়ে এবং আশেপাশে অন্যান্য ডিসিপ্লিনে পড়ে ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের অনেকের একটা কনসার্ন থাকে যে ইউএসএতে মাস্টার্স করতে আসা যায় কিভাবে উইথ ফান্ড। তো এই ব্যক্তি সে ফান্ড নিয়ে ইউএসএতে মাস্টার্স করছে এবং কারেন্টলি তুমি কোথায় আছো? এই মুহূর্তে আমি অ্যামাজনের সাথে কাজ করছি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই ব্যক্তির মুখ থেকে জানবো যে ওর আসলে ক্যারিয়ার জার্নিটা কি। সো তুমি যদি শুরু করো, তোমার পড়াশোনা কোথায় বাংলাদেশে? অবশ্যই। সো আই থিঙ্ক এখানে আরেকটা জিনিস অবশ্য আমি অ্যাড করতে চাবো, সেটা হচ্ছে যে মাস্টার্স এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রাইভেটে পড়াশোনা করেছি। তুমি প্রাইভেটে পড়ছো? হ্যাঁ। প্রাইভেটে পড়ে তুমি অ্যামাজনে কাজ করো? কি হলো ইয়েস ভাইয়া? কিন্তু প্রাইভেটে যারা পড়বে না মাথায় ব্রেন নাই। হ্যাঁ, আমাদেরকে তো ফার্মের মুরগি বলা হয়, জানেন না? তোমার টাকা দিয়ে সার্টিফিকেট কিনো। হ্যাঁ। তোমাকে অ্যামাজনে টাকা দিয়ে ঢুকছে। হ্যাঁ, বেজোস ভাইকে আমরা লিটারালি পয়সা দিয়ে ঢুকে দিছি, বেজোস ঢুকাই দিছে। এইসব লাইনের কথা পরে বলতেছি, এখন বলা যাবে না, এগুলো সিক্রেট লাইন। আচ্ছা বলো তো ঘটনাটা কি, কেমনে কি? আচ্ছা, ঘটনা হচ্ছে তুমি আন্ডারগ্রেড করছো কই? আমি আন্ডারগ্রেড করেছি যেখানে সবাই সবচেয়ে কুখ্যাত ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড করলাম। সেখানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। আমি ঢুকেছি 2012 সালে। ওকে। সো বেসিক্যালি 11 সালে এইচএসসি দেওয়ার পর বুয়েটে সিএসসি না পাওয়ার সেই দুঃখ নিয়ে যখন নর্থ সাউথে গেলাম, বাকি সবার মতো আমার ধারণাও ছিল যে প্রাইভেটে যাচ্ছি মানে মাই লাইফ ইজ হেল, মানে আমি আর আসলে কিছুই করতে পারবো না। ইটস জাস্ট দ্যাট। কারণ হচ্ছে আশেপাশে আমি, আচ্ছা আরেকটু ব্যাকগ্রাউন্ড বললে, আমি বিকারনেসে পড়াশোনা করছি। সো বিকারনেসে যখন আমি পড়তাম তখন সবাই বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট এগুলোই হচ্ছে যাওয়ার জায়গা। ইউ শুড নট, if you are going to private that means that you don't have brain. রাইট, এটা বাংলাদেশে অনেকেরই একটা মিসকনসেপশন যে প্রাইভেটে যারা পড়ে যারা জাস্ট বাপের টাকা দিয়ে ফুর্তি করে। এক্স্যাক্টলি এদের কোনো কোয়ালিফিকেশন নাই। এক্স্যাক্টলি। সো দ্যাট ওয়াজ দ্য থিং, যে আপনার হচ্ছে যে এটা একটা ধারণা ছিল, সেটা থেকে তারপরে আরেকটা গিল্টি ফিলিংস ছিল যে আব্বার এতগুলো টাকা দিয়ে পড়াশোনা করা, ইজ ইট ইভেন ওয়ার্থ ইট, রাইট? তোমার বাসা থেকে তোমাকে বিয়ে দিয়ে দিতে চায় না ওই সময়? অবশ্যই। সেগুলো তো থাকেই, এগুলো তো আশেপাশে নয়েজ থাকবেই। তো যাই হোক, তারপরেও আব্বা আসলে একটু সাপোর্টিভ ছিল। আব্বা বলছে যে অসুবিধা নাই, কম্পিউটার সায়েন্সে পড়তে চাচ্ছ, কম্পিউটার সায়েন্সেই পড়া উচিত। কম্পিউটার সায়েন্সে কেন পড়তে চাইলা? সো এটার আরেকটু ব্যাক স্টোরি হচ্ছে যে ছোটবেলায় আমাদের বাসায় যখন প্রথম কম্পিউটারটা আসে, ইট ওয়াজ, আমার জাস্ট একটাই মেমোরি আছে, ইট ওয়াজ মোর হায়ার দেন মি। এবং তারপরেও একবার হচ্ছে যে এই কম্পিউটারটা চালানোর মধ্যে আমার মনে হয় আমি খুব বড় কিছু করে ফেলতেছি। আজকে একটা কম্পিউটার অন করলাম, এটা চলতেছে। তারপরে হচ্ছে, বাট ইউজুয়ালি আমার চালানোর একমাত্র পারমিশন ছিল ভাইয়া বাসায় থাকলে, ভাইয়া চালালে আই ক্যান অনলি। তুমি কোন ক্লাসে পড়তা? আই থিংক আই ওয়াজ 1, হার্ডলি ক্লাস 1, সো আই ওয়াজ নট ইভেন অ্যালাউড যে কম্পিউটার ধরা। কিন্তু আমার মনে হয় আমি ভাইয়াকে দেখে দেখে অনুকরণ করে বুঝেছি যে কি কি করতে হয়।
সো ভাইয়া একদিন ছিল না বাসায়, আই নিউ হাউ টু ওপেন প্রিন্স অফ পার্সিয়া। সো আমি অন করে খেলছিলাম, তারপর যখন বের হচ্ছিলাম তখন হঠাৎ করে আমি আসলে কম্পিউটার হ্যাং করে, ওই সময় কিন্তু কম্পিউটার খুব হ্যাং করতো, এখন হয়তো ওই কনসেপ্টটা নাই, বাট ওই সময় কম্পিউটার হ্যাং করতে মানে একদম ফ্রোজেন, কিছুই নড়ছে না। আমি তো ভয় পেয়ে গেলাম, ও মাই গড কি করবো এখন। আমি দেখেছি ভাইয়া কম্পিউটার হলে কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে টাস্ক ম্যানেজার টেনে বেসিক্যালি ইউ কিল দ্য প্রসেস, রাইট? তখন তো আমি এটা জানতাম না, আমি কন্ট্রোল অল্টার উইন্ডোজ এবং ডিলিট চাপছি, এন্ড দ্য কম্পিউটার বেসিক্যালি স্টার্টেড রিবুটিং, and then the hard drive crashed somehow. I still have no idea. So সেদিন আমি বুঝেছি যে এই ডিভাইসটা নিয়ে আমার পড়াশোনা করতে হবে যে how did that happen. Unfortunately, even after taking masters, bachelors এবং এখন পর্যন্ত that's a mystery to me. আচ্ছা, ওকে। তাহলে তুমি হচ্ছে যে ওখান থেকে তোমার কম্পিউটার সায়েন্সে পড়ার ইচ্ছাটা ওখান থেকেই আসে। দেন এইচএসসি পরে যখন তুমি আসলে নর্থ সাউথে ভর্তি হইলা, দেন তোমার আশপাশে প্রেসার কেমন ছিল, যে সোশ্যাল প্রেসার বাংলাদেশে যেটা হয় যে প্রায় অনেকেই সোশ্যাল প্রেসার, ফ্রেন্ডদের পিয়ার প্রেসারও ছিল, বিকজ আমার সব ক্লোজ ফ্রেন্ডরা ইদার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট, কারণ ওরা সবাই ওখানে গিয়েছে, এবং আই ইউজ টু সি দেয়ার আইজ, রাইট, লাইক কাইন্ড অফ ইভেন ছেড়ে দেওয়া গ্রুপ থেকে একটু হ্যাঁ প্রাইভেটে পড়তেছি, রাইট, লাইক দ্যাট কাইন্ড অফ আইজ আই হ্যাভ সিন। এটা এবং কিছুটা মনে হতো যে এরপরে স্কুল গ্রুপের কোনো রিউনিয়ন কোথাও গেলে অনেক সময় হয়তো ওই জিনিসটা হালকা পাতলা ফিলও করেছি যে আই এম নট দ্যাট গ্রেট, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। সো প্রথম সেমিস্টারটা আসলে আমি বলবো যে এই কারণে আমার ফার্স্ট সেমিস্টারটা আমি ফোকাস করিনি, কারণ আমার মাথায় ছিল সেকেন্ড টাইম দিব, এই করব সেই করব, অনেক কিছু ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার অনেক আত্মীয় স্বজন দেখা হলে বলতো যে বাবা টাকা নষ্ট করছো, কি লাভ এগুলা করে, অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে সরকারিতে নর্মাল সাবজেক্টে পড়ো যেগুলোতে চান্স পাইছো, যেটা তোমার যোগ্যতা আছে দেখে ওগুলাতে তুমি চান্স পাচ্ছ। বাট আই ওয়াজ অলওয়েজ ড্রিমিং অ্যাজ স্টাডিং কম্পিউটার সায়েন্স, আমি কম্পিউটার সায়েন্সেই পড়তে চাই, রাইট? তাহলে তোমার নর্থ সাউথে যখন ভর্তি হলো তোমার ফার্স্ট সেমিস্টার তেমন একটা ভালো যায় নাই, কারণ হচ্ছে তুমি 4 বছর কিভাবে পাস করছো? আই ওয়াজ স্টিল, সো ফার্স্ট সেমিস্টারটা খারাপ হলো। খারাপ হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি আসলে তখনও যে এটা নর্থ সাউথে আমি পড়তে চাচ্ছি না, বাট আমি যেই জিনিসটা মিস করেছি যে আমার যে প্রোফাইল ফ্যাকাল্টি যারা ছিল ওখানে নর্থ সাউথে, দে ওয়্যার অল হাইলি কোয়ালিফাইড, তারা এখান থেকে পড়াশোনা করেছে, এখানের ইভেন কয়েকজন প্রফেসর, ইভেন একজনকে আপনারা চিনেন, নুভা আহমেদ, হুমায়ুন আহমেদের মেয়ে, হ্যাঁ উনি আমাদের প্রফেসর ছিল, উনি নিজেও জর্জিয়া থেকে পড়াশোনা করেছে, রাশিদুর রহমান স্যার, আরও অনেকে আছে যারা হচ্ছে যে এরকম ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ওখানে গিয়ে ওখানে প্রফেসর। সো আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম একদিন, মানে অ্যাকচুয়ালি ওয়ান মোমেন্ট, দ্যাট মোমেন্ট ওয়েন ইউ নো দ্যাট এখন কিছু একটা করতে হবে, আমার আর কিছু করার নাই, রাইট, লাইক আমাকে ইদার এটাতেই থাকতে হবে। এটা কোন সেমিস্টার দিকে? এটা থার্ড সেমিস্টার থেকে আসছে। তার মানে কত মাস পরে এটা? 8 মাস। 8 মাস। তো 8 মাস তুমি কিছুই করো নাই? 8 মাস আমি কিছুই করি না, ইনফ্যাক্ট আমি ফাইনাল পরীক্ষাও দেই নাই একটা সাবজেক্ট। 8 মাসে প্রোগ্রামিং করছো? 8 মাসে কোর্সই বলতে ওটাকে আসলে করার শিক্ষা বলে না, আমি জাস্ট ক্লাস ছিল গেছি, ওকে, হ্যাঁ মজা লাগতো, করতাম, অন দ্য গো যা পারতাম, দ্যাটস ইট। বাট আই ওয়াজ স্টিল অ্যানয়েড এট দ্যাট, আমি প্রাইভেটে পড়তেছি, আই ওয়াজ হ্যাভিং দ্যাট হার্ড টাইম টু প্রসেস দ্যাট ডেটা যে আমি প্রাইভেটে পড়তেছি। ওকে, বাট তারপরে হয়েছে যখন 8 মাস পরে যখন আমার মনে হলো যে আসলে এটাই আমার থিং, এন্ড দেন আমি আসলে ফোকাস করলাম যে এরপরে বেশ কিছু ইন্টারেস্টিং অ্যালামনির সাথে পরিচয় হওয়া শুরু হলো। আমি আসলে জানতাম না, হ্যাঁ থার্ড সেমিস্টারে, সেটার একটা রিজন ছিল ভাইয়া আসলে এখানে পড়তে এসেছে, সো ভাইয়া স্ট্যানফোর্ড থেকে এমবিএ করেছে, সো ও তখন নর্থ সাউথের আরেকটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, জাহিদ ভাই, উনি নর্থ সাউথ সিএসসি থেকে স্ট্যানফোর্ডে পিএইচডি করতে গিয়েছে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই কেম টু নো সাম অফ দ্য অ্যালামনিস যারা এখানে গুগলে কাজ করছে এবং দে আর ডুইং ট্রিমেন্ডাসলি ওয়েল। সো তখন মনে হলো আসলে ইটস নট ইম্পসিবল ফ্রম হিয়ার, মেবি ইটস দ্যাট নর্থ সাউথের ব্যাপারটা হচ্ছে যে সব ক্যাটাগরির মানুষ থাকে, দ্যাটস ওয়াই ইউ ক্যান সি এভরি ক্যাটাগরি, ভালো খারাপ সবই থাকে, মানে সব জায়গায় থাকে। So it's not about a university, it's more about how I am using that platform. Also নর্থ সাউথের আরেকটা যেটা ভুল ধারণা থাকে সেটা হচ্ছে যে পুরা লাইক ভালো, তুমি যদি ভালো করো দেয়ার আর ফিনান্সিয়াল এইডস অ্যাজ ওয়েল, সো তোমার সেমিস্টারে যদি রেজাল্ট ভালো থাকে ইউ ক্যান অ্যাপ্লাই, লাইক 2 সেমিস্টার 3 সেমিস্টার যদি 3.9 and above থাকে ইউ ক্যান অ্যাপ্লাই ফর merit based financial aid. So 25% থেকে শুরু হয়, it goes up until যদি এটা তুমি ধরে রাখতে পারো it goes up till, so that basically even relieves, you don't have to pay for the whole tuition fee, those kind of things are there as well. এগুলো আসলে জানতাম না, কিন্তু তারপরে যাই হোক ওখান থেকে তারপরে আস্তে আস্তে প্রফেসরদের সাথে কথা বলা শুরু করলাম। Then the amazing thing I started found, as I said, this professor তারা তাদের কিভাবে এখানে এসে পড়াশোনা করেছে, কিভাবে ওয়ার্ল্ড ক্লাস জায়গায় ইন্টার্নশিপ করেছে, এই ধরনের যখন স্টোরিগুলো শোনা শুরু করলাম
I started feeling more get connected that okay fine this is like now I know what I want to do. I want to get graduate এবং আমার একটু রিসার্চ ইন্টারেস্ট ছিল শেষে 2 বছর আমি আবার একটু প্রফেসরদের সাথে কথা বলে যে যেসব রিসার্চ বেস কোর্স ছিল অনেক রিসার্চ আচ্ছা একটু স্টেপ ব্যাক করি তুমি হচ্ছে যে অ্যারাউন্ড 8 থেকে 9 মাস ওয়েস্ট করছো সো তারপর যখন তুমি অ্যাকচুয়ালি কাজ করা শুরু করলা কিভাবে শুরু করছো লো লেভেলে কাজ করা বলতে হচ্ছে যে প্রোগ্রামিং করা কোর্স কারণ তুমি তো 8 মাসে অনেক অলরেডি সাম ড্যামেজ হ্যাজ বিন ডান এক্স্যাক্টলি এখানে ড্যামেজের জায়গায় একটু লাকি ছিলাম এই কারণে যে নর্সাতে অনেক আজায় মানে হাবিজাবি না বলবো অনেক কিছু জেনারেল কোর্স করতে হয় which was like mathematics English environmental sciences সো এই কোর্সগুলো আসলে ওই 8 মাসে ছিল আমার শুরুর দিকে ওই কোর্সগুলো করতে হয় শেষের দিকে এসে সিএস ফোকাসড কোর্সগুলো করতে হয় লাস্ট 2 বছর নন মেজর কোর্সগুলো ছিল নন মেজর কোর্সগুলো শুরুতে ছিল ওগুলো তো অবশ্য ভালোই করেছিলাম যেহেতু ওগুলোর ইয়া ছিল অত ইয়া ছিল না বাট তারপরে যখন আমি দেখলাম যে ওকে ফাইন এখন আমাকে ফোকাস করতে হবে আমি আসতে হচ্ছে প্রোগ্রামিং ইজ দ্য ফার্স্ট থিং রাইট যে প্রোগ্রামিং আই নিউ আমি সি করেছি বাট আমি আসলে সি শিখার মতো করে সি করিনি ইট ওয়াজ লাইক মোর অন লাইক কোর্স করেছি এবং ওই 8 মাস সো লেটস গো ব্যাক এন্ড বেসিক্যালি সি প্রোগ্রামিং কোন সেমিস্টারে ছিল ফার্স্ট সেমিস্টার ওকে সো সিতে আমি যেটা করেছিলাম এটাও অনেকে একটু নেগেটিভ চোখে দেখে বাট আমি দেখি না আমি রিটেক নিয়েছিলাম কোর্সটা সো আমি কোর্সটা আবার নিয়েছি ইটস ফাইন let me I know it's again doing that thing is not a very good history to have but at least let me try to improve myself সো আই গেস এটা বাংলাদেশের অনেক স্টুডেন্টদের সমস্যা যে ইন্টারমিডিয়েটের পরে অনেক টাইপের যন্ত্রণা হয় যে পছন্দের ইউনিভার্সিটি থেকে নাই পছন্দের সাবজেক্ট পাই নাই সো আর প্রথম সেমিস্টারে আসলে কি করা লাগবে এটা জানে না অনেকে এক্স্যাক্টলি সো অনেকেই প্রোগ্রামিং আসলে ফোকাস করে না কারণ ওরা জানে না যে প্রোগ্রামিং কোর্সটা আসলে ফোকাস করতে হবে সো আই গেস ইটস ওকে যে আবার শুরু থেকে শুরু করা যায় এক্স্যাক্টলি আমি যেটা করেছি যে 8 মাস পরে যখন আমার মনে হলো যে আই ওয়াজ গোইং ইন আ রং ডিরেকশন র্যান্টিং অন সামথিং which can be easily solved আমি সামনের দিকে না তাকে পিছে তাকাচ্ছি আমি চিন্তা করছি আমি ভর্তি পরীক্ষা কি ভুল করেছি দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু থিঙ্ক দিস প্ল্যাটফর্ম ইজ again strong enough university just is a way to go to your dreams right it's not that final destination so আমি তখন চিন্তা করলাম কোথায় আমার গ্যাপ আছে I assessed that এবং আমার কাছে মনে হলো যে programming language is something which I need it's the literal language of talking to this device আমি যেই কোর্সই করি না কেন this is something important so let's go back let's redo that and then start from that point on okay so তারপরে আমি যেটা করলাম সি নিলাম আর সি এর সাথে প্যারালালি ডেটা স্ট্রাকচার কোর্সও ছিল okay এবং যেহেতু বললাম যে কিছু অ্যালামনির সাথে তখন যোগাযোগ হলো অ্যালামনিরা বলল যে ডেটা স্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টালস থিংস রাইট বেসিক্যালি আমরা এখন সবাই লিড কোড যেটাকে বলি ওখানে তো বেসিক্যালি ডেটা স্ট্রাকচারস নিয়ে কাজ হয় তারপরে হচ্ছে যে ওকে ফাইন লেট মি গেট ফুলি ইনভেস্টেড ইন দিস সো ওইখানে আমি ডেটা স্ট্রাকচার সি দুটো নিয়ে ওই দুটোতেই ফোকাস করলাম এবং আমার প্ল্যান ছিল যে আমি এবার এটাকে ঠিক মতো শিখবো okay and that's how I basically invested myself there and so ঠিক মতো শিখা বলতে তুমি কি করছো so ঠিক মতো শিক্ষা বলতে একটা হচ্ছে বুকিশ লার্নিং because first time when I am learning I have to learn everything right it's not that there is no shortcut for that so প্রথমে হচ্ছে যে what is logic so even before programming language how to talk with the device it's like some steps flow charts right so আমাকে যদি ধরেন একটা প্রশ্ন করা হয় যে what can I say like okay আমাকে কম্পিউটারকে তিনটা নাম্বার দেওয়ার পরে কম্পিউটারকে বলে এখানে what is the largest number even before computer how will I think it so আমি যেটা করব একটা ফ্লো চার্ট আঁকতাম হাতে যে আচ্ছা ঠিক আছে আমার কাছে তিনটা আছে আমি এটাকে কিভাবে ট্রাভার্স করে আমাকে অ্যাজ আ মানুষ আমাকে বলতে হলে এটাকে আমি কিভাবে কি করব একই সাথে আমি সিনট্যাক্সগুলো শিখেছি ইফ এলস হচ্ছে ডিসিশন সিনট্যাক্স ফর লুপ হচ্ছে রিপিটেশন জিনিস দেওয়া সো এই জিনিসগুলোকে তারপরে কিভাবে বিল্ডিং ব্লকসের মধ্যে বসানো যায় সো ওইভাবে আসলে আমি ফোকাস করেছি যে ফার্স্টে প্রবলেমটাকে নিব প্রবলেমটাকে চিন্তা করব অ্যাজ আ পারসন হাউ উইল আই অ্যাটাক ইট after that I'll start okay now I have this knowledge now I know this programming language what tools it has it is giving me the tools to translate my this language to that computer's language তুমি কি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছো আচ্ছা এখানে খুব ইন্টারেস্টিং এটা আমার একটা আই উড সে দ্যাট আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমি যখন NSU তে ACM ICPC করতো বাট ক্লাসগুলো হতো রাতে এবং আমি ফার্স্ট একটা দুটো ক্লাসে যাওয়ার পর দেখলাম সব ছেলে সো দ্য ক্লাসেস ইউজ টু গেট বাংলাদেশের কনটেক্সট অনুসারে রাত্রেবেলা আসলে আনা নেওয়া করা ফ্যামিলির জন্য ইটস আ ভেরি হার্ড ডিল এবং আমার একা আসা যাওয়া করা সো আমার আসলে ছেড়ে দেওয়া হয়েছে সো কম্পিটিটিভ প্রোগ্রামিং ইজ আ মিস আই উড সে ফ্রম মাই সাইড ইট উড হ্যাভ এনহ্যান্সড মি টু লাইক কিন্তু স্টিল তুমি বাংলাদেশে আমি এটা বললাম বিকজ অনেকের একটা মিসকনসেপশন আছে যে টু গেট ইনটু বিগ কোম্পানিজ তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে সো এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার নাই ওকে আই ডোন্ট হ্যাভ ইট তাইলে তুমি হচ্ছে যে
সি যে প্রোগ্রামিং গুলো করতা স্কিল বিল্ড আপ করার জন্য তুমি কি টাইপের প্রজেক্ট করছো আর কি বিল্ড করছো? সো ইট ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি এন্ড দ্য লেভেল আই ওয়াজ ইন। সো যেরকম আমার মনে আছে যখন সি প্রোগ্রামিং করছিলাম, it was a like basic আমার মনে আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। সো ইট ওয়াজ লাইক a very simple thing সিতে okay so it was like inventory, it's more than library management, it's like inventory management system যেখানে বই থাকবে, অথর কি থাকবে, কিভাবে থাকবে, কয়টা বই আছে এক একটা বইয়ের, এবং বেসিক্যালি একটা লাইব্রেরির ইয়াতে ঢুকে তার অনেকগুলো অপশন থাকবে যে এই বইটা সে চেক আউট করতেছে, সেই বইটা মাইনাস হয়ে যাবে ইনভেন্টরি থেকে, এবং এইটাকে ফাইল সিস্টেমে সেভ করতাম। সো whenever the program used to run, it used to go read from the file and anyone comes new এটাকে রিটার্ন করতে আসলে সেটাকে আবার অ্যাড ব্যাক করা ইনভেন্টরি, এই ধরনের একটা বেসিক একটা সিস্টেম সিতে বানিয়েছিলাম। তারপরে হচ্ছে ডেটা স্ট্রাকচারের সময় বানিয়েছিলাম একটা হচ্ছে যে ডেটা স্ট্রাকচারে মোর ফোকাস ওয়াজ কিভাবে আমাদেরকে কোর্স দিয়েছিল যে কোনো একটা ডেটা স্ট্রাকচারকে ফোকাস করে একটা প্রবলেম সলভ করতেছে। আমি হ্যাশ ম্যাপ নিয়ে হচ্ছে যে একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছিলাম যেখানে হচ্ছে যে হ্যাশিং এর মধ্যে সব হচ্ছে যে ইয়া থাকতো যে আমার হচ্ছে চেইনিং বা ওই ধরনের ইয়া করে আমি সেভ করতাম ডেটা স্ট্রাকচার এন্ড আই ইউজড টু সেভ ফাইল। সো দ্যাট ওয়াজ ডেটা স্ট্রাকচার। সো এই ধরনের প্রজেক্ট এভাবে আর কি করেছি। সো এটার পরে তোমার অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ভয়টাই কেটে গেছে, স্টার্ট ফিলিং কনফিডেন্ট যখন আমি দেখলাম যে আসলে দিস ইজ আ টুল এন্ড ইটস লজিক বিল্ডিং, আমি আমার কমন সেন্স ইউজ করতেছি এন্ড দেন আই এম জাস্ট রাইটিং ইট ইন কোড, ট্রান্সলেটিং into code. That was like 8 months effort to understand what is a for loop, what is a if else, how to write them, and that's it. Like আচ্ছা, তারপরে জাম্প করি হচ্ছে যে তোমার প্রজেক্টের দিকে। সো এগুলো একটা প্রজেক্ট ছিল তোমার কোন ইয়ারের দিকে? এই প্রজেক্টটা ছিল সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার। সো থার্ড ফোর্থ ইয়ারের দিকে তুমি কি প্রজেক্ট করছো? সো থার্ড ফোর্থ ইয়ারে চলে গেল যেগুলো মোর কানেক্টেড টু তোমার মাস্টার্স অ্যাডমিশন। সো আমার তারপরে যেটা হলো সেকেন্ড, ওকে এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি বলি। সো আমার নেক্সট ইন্টারেস্ট আমি খুঁজে পেলাম আমার থার্ড ফোর্থ ইয়ারে, দ্যাট ওয়াজ মেশিন লার্নিং। সো হাউ আই কেম টু মেশিন লার্নিং, अगेन আমি আসলে ইটস আ ট্রেন্ড দেখে যাই না, ইটস লাইক সামহাউ আমি এন্ডেড আপ উইথ লাইক হাউ মাই ইন্টারেস্ট পুলড মি ইন। সো আমি তখন ফেসবুক, আমার মনে আছে যে ফেসবুক ইজ লাইক অ্যাজ ফর মি ফেসবুক তখন নতুন আছে, একটা অ্যাকাউন্ট খুলেছি ফেসবুকে, দেয়ার ওয়াজ হোম পেজ এন্ড দেন আই ইউজড টু লাইক ওকে ফাইন স্ক্রল দ্য হোম পেজ এন্ড সি। এত স্মার্ট ছিল না তখন, বাট স্টিল ইট ওয়াজ স্মার্ট। And then one day there was some topic of interest, আমি ওগুলোতে কখনো লাইকও দেইনি, বাট আই suddenly started seeing ফেসবুক ওগুলোকে হোম পেজে প্রায়োরিটাইজ করা শুরু করেছে। সো আই এম ভেরি, আমার ল্যাম্বরগিনি গাড়ি খুব পছন্দ, সো আমি এরকম দেখা যেত ওদের পেজে যাই কিন্তু কোনো লাইক টাইক দেই নাই। সো আই ওয়াজ জাস্ট লাইক হাউ ফেসবুক ইজ ডুইং দ্যাট, রাইট, লাইক হাউ ইট ইজ ডিটেক্টিং দ্যাট। তারপরে ফেসবুকের কোনো একটা ডকুমেন্টেশন, আই ডোন্ট নো হাউ আই এন্ডেড আপ ইন দ্যাট পেজ, বাট একটা পেজে যে দেখলাম যে বেসিক্যালি দে সি দ্য দেয়ার আর ডিফারেন্ট অ্যাট্রিবিউটস, দ্যাটস ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউট যেখানে হচ্ছে রিলেটিভ ফিচার, রিলেটিভ স্পিড দেখে ও হচ্ছে যে লার্ন করে। দেন ইট ফিগার্ড আউট যে ওয়াও, লাইক দিস ইজ সামথিং সাউন্ডস কুল। এন্ড তারপরে হচ্ছে যে আমি আমাদের ইউনিভার্সিটিতে মেশিন লার্নিং ফোকাসড কি কোর্স আছে ওটা দেখা শুরু করলাম, যে মেশিন লার্নিং ট্রেলে কি আছে, সেখানে ফাজি লজিক ছিল, কম্পিউটার ভিশনস ছিল, এই ধরনের কোর্স ছিল। সো তারপরে আমি ওই কোর্সগুলো ওঠানো শুরু করলাম যে ওকে ফাইন। সো ফার্স্ট একটা ছিল যে ফাজি লজিক, সেখানে আমার একটা রিসার্চ পেপার দেখলাম যে ওখানে গোলটা হচ্ছে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নট আ ফাইনাল প্রজেক্ট, ইটস ওয়াজ মোর আ রিসার্চ পেপার দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর গোনা রাইট আ রিসার্চ পেপার, ইউ আর গোনা সাবমিট ইন আ ইন্টারন্যাশনাল কনফারেন্স। ইটস জাস্ট লাইক ওয়াও, লাইক দ্যাট সাউন্ডস সো কুল। তারপরে হচ্ছে যে ওটাতে চলে গেলাম, নট এভরিওয়ান ডাজ দ্যাট, এভরিওয়ান ওয়াজ অ্যাগেইন সেইং দিস, দ্য প্রফেসর ইউ আর জাস্ট মেসিং আপ উইথ ইউর গ্রেডস। I just like, I know it's a trade off with a grade, but it feels like something new. তারপরে সেখানে আমরা একটা প্রজেক্ট করলাম, সেটা ছিল অ্যাডাপটিভ ফুড সাজেশন সিস্টেম, যেখানে হচ্ছে যে মানুষের আমরা একটা আইডিয়া বের করলাম যে টেস্ট ইজ সামথিং ইউনিভার্সাল, whatever country, whatever you are in. So আমি যদি জাপানে যাই টুমরো, আমি যদি একটা, আমার আইডিয়া নেই ওদের খাবারের নাম সম্পর্কে, বাট আমি চাচ্ছি সামথিং স্পাইসি অ্যান্ড ক্রিস্পি। সো আমি এটা দিয়ে সার্চ করলে ও বেসিক্যালি আমাকে জাপানিজ কুজিং যে সিমিলার। সো ওটা নিয়ে তখন আমরা ওই মেশিন লার্নিং ফাজি লজিক বেসড একটা অ্যাডাপটিভ ফুড রেকমেন্ডেশন সিস্টেমের একটা রিসার্চ পেপার দেখলাম। দেন উই হ্যাড আ অপরচুনিটি টু পাবলিশ দ্যাট টু ইন IEEE কনফারেন্স। তারপরে ইনফ্যাক্ট we were once our paper got published after getting 2 rejections, third try প্রথমবার পেপার রিজেক্ট হওয়ার পরে কানাকাটি করছো? অবশ্যই। সেকেন্ড আর ফার্স্ট রিভিউয়ারের কমেন্ট লিটারালি দে সেড দ্যাট ইউ ডোন্ট নো হাউ টু রাইট রিসার্চ পেপার, রাইট। তারপর কনফারেন্স কোথায় ছিল এটা? এটা ছিল জাপানে। ওকে, সো জাপান ঘুরতে গেছো? সো এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে আন্ডারগ্রেডে থাকতে কুল।
সো তারপরে হচ্ছে যে জাপানে গেলাম কারণ আমাদের রিসার্চ পেপার পাবলিশ হলো এন্ড দে আর লাইক দেন উই আর লাইক ওকে লেটস গো দ্যাট ইজ অলসো অ্যান ইন্টারেস্টিং অপরচুনিটি কারণ ওখানে যে আমরা কোবে ইউনিভার্সিটির বেশ কিছু প্রফেসর আসবে এরকম ইন্টারন্যাশনাল প্রফেসর আসবে এবং তাদের সামনে আমাদের পাবলিকেশন বেসিক্যালি হোয়াট এভার উই ডিড একটা প্রেজেন্ট করার থাকবে সো সেখানে আমরা চলে গেলাম সেখানে আমরা প্রেজেন্ট করলাম এন্ড ইট ওয়াজ লাইক রিয়েলি এবং আমাদের যেই প্রফেসরের সাথে কথা বলছিলাম প্রফেসর কুনিয়াকি আই রিমেম্বার সে খুবই পছন্দ করেছেন হি ইভেন ইনভাইটেড টু কোবে ইউনিভার্সিটি এন্ড উই হ্যাড অপরচুনিটি গো ইন জাপান ইন আ ইউনিভার্সিটি and look into there so that was like pretty amazing so that was one of the thing then আরেকটা কোর্স করেছিলাম then basically এটি পেপারের জার্নালেও চলে গিয়েছিল পরে that's how basically went because যখন এটা হলো তখন প্রফেসর বলল we can even attempt for a journal and আমরা attempt করলাম and they basically accepted our abstract and then we basically went ahead and wrote the whole paper so এটা থার্ড ইয়ারের ঘটনা third later half of third but paper publish হতে হতে জার্নাল হতে fourth year এ চলে গিয়েছি because it's a long process so even course শেষ হয়ে গিয়েছে still we continued with that আমরা কোর্স ছিল 4 মাস but paper publish হওয়া ওটা একটু টাইম লাগে তো তারপরে ফোর্থ ইয়ারে তোমার থিসিস কি ছিল ফোর্থ ইয়ারে তারপরে হচ্ছে যে এরপর আরো একটা রিসার্চ প্রজেক্ট ছিল বিফোর দ্যাট থিসিসের আগে আরেকটা রিসার্চ প্রজেক্ট করেছি সেটা ছিল ডেটা মাইনিং এর উপরে সো ডেটা মাইনিং কোর্সের উপরে ওখানে আমরা একটা ক্রপ প্রেডিকশন একটা রিসার্চ করেছি which we again published in Elsevier এ তারপরে সাবমিট করার পর ওখানেও পাবলিশ হয়ে গেল সো by that time we know how these things work and then তারপরে হচ্ছে যে এবার চিন্তা করলাম একটু কম্পিউটার ভিশনে আমরা একটু ফোকাস করতে চাই সো আমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট বা থিসিস ছিল হচ্ছে একটা ট্রাফিক সিস্টেমের উপরে যেটা হচ্ছে যে আমরা একটা ট্রাফিক লাইটে দেখি দ্যাট ইজ টাইম বেসড রাইট বাট আমরা একটা ফ্লো বেসড সিস্টেম করতে চাইলাম যে একটা ট্রাফিকের উপর ডিপেন্ড করে যে আমার এখানে অনেক গাড়ি এটাকে ছাড়বে আগে এটাকে ছাড়বে ওভাবে বেসিক্যালি রেশিওটা ওভাবে ছাড়বে সেটা ভিশন প্রবলেম ছিল ভিশন প্রবলেম দিয়ে আমরা সলভ করার চেষ্টা করেছি এটাকে সলভ করার অনেক ওয়ে আছে বাট উই ট্রাইড উইথ আ ভিশন 1 আমরা এরকম বাট ওখানে যেটা মেইন লার্নিং ছিল মোর দ্যান কম্পিউটার ভিশন আমরা আসলে ডিভাইসটাও খুবই চিপার আনার চেষ্টা করেছি সো আমরা অনেক ইনভেস্ট করেছি আরডিনো বা ওই ধরনের মাইক্রো কন্ট্রোলারের উপরে যেটার উপর আমরা ক্যামেরা বসিয়ে আমার মনে আছে আমরা ফিজিক্যালি ছবি তুলতে যেতাম ফর ডেটা কালেকশন বিকজ বাংলাদেশের রাস্তার আমার মনে আছে আমরা ট্রাফিকের থেকে চেয়েছি দে আর লাইক নো উই ক্যানট লাইক গিভ ইউ দ্য ডেটা দিস ইজ লাইক অল ভেরি সিকিউরিটি থিং এন্ড স্টাফ সো আমার মনে আছে আমি আমার ফ্রেন্ড যেত একটা ইন্টারসেকশনে আমি যেতাম কামাল আতাতুর্ক মোড়ে ওখানে একটা ওভারব্রিজ ছিল আমি দাঁড়িয়ে প্রত্যেকদিন এবং আমরা বিভিন্ন টাইমের ছবি চাচ্ছিলাম সকাল বিকাল রাত কিভাবে হবে তো ওভাবে আমরা ডেটা কালেকশন লাইটিং কন্ডিশন এবং এভরিথিং তারপর আমরা ওখানেও পেপারটা লিখলাম এন্ড এর কোনো ফুটেজ নিছ নাকি যে সাপোজ কোনো ভিআইপি যখন এয়ারপোর্টে যায় তখন ঢাকার রাস্তার অবস্থা then it will be a equally distributed one because every signal is stuck তখন যদি একটা সিস্টেম করা যায় যে ভিআইপি যে রাস্তা আছে ওটা সিগন্যালটা লাল করে দেওয়া এটা যদি করা যেত যে রেড বাকি সবাই যাবে আচ্ছা ওকে আলামাশি তো এটা ছিল তোমার থিসিসের কাজ হ্যাঁ ওকে আমরা ওখানে গেলাম এবং টেকনিক্যালি আমরা ওটাও পাবলিশ করেছি ফাইনালি আইট্রিপলিতে আই থিংক এট দ্যাট টাইম একটা জিনিস জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে এই যে থিসিসের ইয়াতে তোমার মেন্টর ছিল ওকে থিসিসে আমার ছিল ওনার প্রফেসরের নাম ছিল হাসানুজ্জামান সো থিসিসের ব্যাপারটা এরকম ছিল যে সবকিছু উনি করে দিছে উনি আমাদেরকে রাস্তা দেখিয়েছে ডেফিনেটলি আর কাজ তো তোমার করতে হয়েছে কাজ অবশ্যই আমাদের করতে হবে আমি এটা জিজ্ঞেস করলাম বিকজ অনেক স্টুডেন্টদের এক্সপেকটেশন থাকে যে আমার থিসিসের অ্যাডভাইজার উনি তো সব করে দেওয়ার কথা উনি তো পেপার লেখা দেওয়ার কথা উনি কেন কিছু করে না অ্যাডভাইজারের আসলে এই এরিয়াতে আইডিয়াও ছিল না কম্পিউটার ভিশনে ওনাকে অনেক সময় উনি হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার ওইদিকে ওনার ফোকাসটা ছিল সো হি কুড হ্যাভ হেল্প আস আ লট देयर বাট স্টিল আসলে দেখা যেত যে দ্য এক্সপেকটেশন ওয়াজ অলওয়েজ যে আমরা নিয়ে যাব এন্ড গোয়িং উইথ দ্য স্পেসিফিক কোয়েশ্চেন ওয়্যার এক্সপার্টাইজ কোয়েশ্চেন যেটা হয়তো আমরা কোথাও খুঁজে পাচ্ছি না এন্ড উই আর স্টাক তো জিনিসটা হচ্ছে যে না প্রফেসর স্পেসিফিক কোয়েশ্চেন ছাড়া প্রফেসর গেলে হি উড হ্যাভ লাইক কারণ কয়জনকে প্রফেসর একটা অনেককেই করাচ্ছে প্রফেসরের পকেটে সম্ভব না it's a scalability thing right আমাকে করতে হবে আমাকে শিখতে হবে it's my research it's my own thing to do it's my own thing to solve আমি আমার রিসার্চ পার্টনার আমরা নিজেরাই ওকে ফাইন ইনফ্যাক্ট শেষে দিয়ে লাইক এটা 8 মাসের একটা জার্নি ছিল যেখানে প্রথম শেষের 4 মাস দেখা যেত যে আমরা বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করতেছি and we are coming with that okay we want to do this we want to do that we want to do that and professor how they help okay fine you are fanning out a lot let's focus on one that's how professor helped us আমার মনে হয় যে প্রফেসরের রোল একটাই কারণ যে কোনো রিসার্চ প্রজেক্টে স্টুডেন্টরা অনেকটা বাচ্চা ছাগলের মতো একবার ট্রেনিং করে এদিকে যায় ওদিকে যায় সো প্রফেসরের কাজ হচ্ছে ঘাটটা ঘুরে লাইনে আনা দ্যাটস ইট দ্যাটস দ্য থিং এক্স্যাক্টলি কারণ হচ্ছে যে থিসিস ইজ অল অ্যাবাউট হোয়াট আই লার্নড ফর ইয়ার্স রাইট আমি একটা 4 বছরের একটা
ডিগ্রি নিচ্ছি, আই হ্যাভ লার্নড সামথিং। আমি ভিউয়ারদের জন্য একটু ক্ল্যারিফাই করে আর কি, আমি এই এক্সপেকটেশন অনেক পাই এবং আমি শুনি অনেকের কাছ থেকে যে আমার প্রফেসর তো কোনো হেল্প করে না, প্রফেসর তো পেপার লেখা দেয় না, কোড করে দেয় না, পেপারে কেন নাম দিব এটা সেটা, মেন্টর তো কোনো হেল্প করে না, মেন্টর তো সব করে দেওয়ার কথা। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কাজ তোমার কাজ করতে হবে, তাদের কাছে তোমার ঘাটটা লাইনে আনা, কারণ সে জানে যে কোনটা অ্যাকচুয়ালি লাইন। ইভেন ইটস আ লার্নিং, রাইট? আমি যদি এখন আমার অ্যামাজনের কাজের সাথে মিলাই, অলদো ইটস আ ওয়ে, আমরা এদিকে আরো পরে আসবো, বাট নো ওয়ান the expectation is always do it by yourself. If you are blocked, that's where the professor comes. কারণ হচ্ছে যে, এবং এই স্ট্র্যাটেজিটা যদি শুরুর থেকে না শুরু করি, no one is gonna, এখানে at least প্রফেসর ঝাড়ি দেয়া হয়তো এখন হয়তো অনেকে মেন্টর অনেক ভালো আছে, যারা হয়তো যাচ্ছে ঠিক আছে খুব ব্লক আছে, let me write the code for you, you just go and run it. You will get like succeed one time, two time, once you come to job, they are not gonna do it for you, they are gonna fire you directly. Okay. তাহলে তোমার আন্ডারগ্রেড থিসিস ছিল ভিশন নিয়ে, ট্রাফিকের প্রবলেম, দেন তুমি হচ্ছে যে হায়ার স্টাডি প্ল্যানটা কিভাবে করলা? সো হায়ার স্টাডিজে যেহেতু এখন মেশিন লার্নিং নিয়ে আমার ইচ্ছা, সো আই ওয়াজ লাইক মোস্টলি ফোকাসিং ইনটু ওকে ফাইন মেশিন লার্নিং ফোকাসড প্রোগ্রামগুলোর দিকে একটু তাকাই, যে কারা হচ্ছে যে ডেটা সায়েন্স, বা এখানে আবার হায়ার স্টাডিজে দুইটা জিনিস ছিল। পিএইচডি ইউজুয়ালি সবাই করে, কারণ হচ্ছে ফান্ডিংটা আসলে পিএইচডিতে বেশি, রাইট? মাস্টার্সে ফান্ডিং নাই বললেই চলে, ইটস না, আর ইউএসএ তো আসলে নাই, মানে এটা আসলে মাস্টার্সে ফুল ফান্ডিং পাওয়াটা একটু হার্ড অ্যান্ড রেয়ার। তার উপরে আমার প্ল্যান হচ্ছে যে আমার আসলে ইচ্ছা ছিল শুরুর থেকে অ্যামাজন, গুগল বা এই ধরনের কোনো একটাতে যদি একটু কিছু ইনিশিয়াল এক্সপিরিয়েন্স খোঁজা যায়, যে হাউ দে আর ডুইং স্টাফ। সো এটার জন্য আসলে কোন ওয়েটা পারফেক্ট হবে, অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক আই ওয়াজ সিইং দ্যাট মাস্টার্স, লাইক আমার যদি একটা 2 বছরের ডিগ্রি থাকে, অ্যান্ড দেন আই ক্যান বেসিক্যালি গো হেড অ্যান্ড অ্যাপ্লাই টু দিস কোম্পানিজ এখানে আসার পরে, যেটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর সবাই করে। সো আমি মাস্টার্স খোঁজা শুরু করলাম, পিএইচডিও হালকা পাতলা দেখতেছিলাম, বিকজ আ ব্যাকআপ প্ল্যান ইজ অলওয়েজ গুড। সো বেসিক স্টাফ জিআরই আইএলস এগুলো দিলাম। ওকে, জিআরইতে আইএলস এগুলো যা দেয়া লাগে জানছো কেমনে? সো জিআরই আইএলস definitely first thing what I want to do a masters. All you do, go to Google, search, find a university. You don't have to find any US. I mean USA তে আসতে চাই, right? I identified where I want to come, United States, North America. Go to their university, like any university. আমি বিভিন্ন ইউনিভার্সিটির যখন দেখতেছিলাম তখন ছিলাম বড়টাই দেখি, স্ট্যানফোর্ডে গেলাম, তারপরে ওদের রিকোয়ারমেন্টে দেখলাম, ওখানে 4-5টা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট সেকশনে গেলে কিন্তু দেখা যাবে যে what they want from an international student. ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো ইজ ইট লাইক সেখানে কিন্তু লেখা থাকে যে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কি লাগবে, রিকমেন্ডেশন লেটার কয়টা লাগবে, এবং আমি 4-5টা 6-7টা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট পড়ার পরে দেখলাম দেয়ার আর সাম কমন ওভারল্যাপিং এন্ড এভরিওয়ান আস্ক ফর জিআরই এন্ড আইএলস অর টোফেল। দ্যাটস হাউ আই কেম টু নো। ওকে, সো কোচিং কোর্স জিআরই কিছুদিন করছিলাম, বাট আসলে কোচিং এর চেয়ে বেশি মডেল টেস্ট ওয়াজ মোর ইম্পর্টেন্ট। ওকে, আইএলস এর কোচিং করেন। তোমার কি মনে হয় কোচিং গুলো কি আসলে দরকার? ইট ডিপেন্ডস অন পারসন টু পারসন, আই উড সে। আমার অ্যাজ আ পারসন আইএলস মনে হয় না, জিআরইতে যতটুকু ছিল ওটা দিয়েই আসলে আইএলস হয়ে গেছে। অ্যান্ড টেকনিক্যালি স্পিকিং ইউনিভার্সিটিতে পড়ার সময় একটা ভালো স্কিল আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য পয়েন্ট উই শুড বিল্ড, কারণ হচ্ছে যে পড়াশোনা বই খাতা সবই ইংলিশে। সো অ্যাট দ্যাট টাইম ইফ উই ক্যান বেসিক্যালি ইমপ্রুভ আওয়ার, আর আমার কাছে মনে হয় বাংলাদেশিদের রাইটিং রিডিং মোস্ট অফ দ্য কেসেস ইজ ফাইন ইফ দে আর ডুইং গুড, ইটস দ্য স্পিকিং ইজ দ্য অনলি থিং। সো স্পিকিংটা দেখা যেত যে আমি একা একা মাঝে মাঝে কথা বলতাম, আচ্ছা ঠিক আছে ফাইন, লেট মি লিসেন মাই সেলফ হাউ আই এম টকিং, এন্ড ওভাবেই আসলে প্র্যাকটিস করেছি, এটার জন্য আমি আসলে কোনো কোচিং। তাহলে তুমি হচ্ছে যে তারপর তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এরিয়াটা একটু বলো, যে কই অ্যাপ্লাই করলা, কিভাবে ফান্ডিং এর জন্য, মাস্টার্সে কিভাবে ফান্ড পাইলা আর কি? হ্যাঁ, তারপরে হচ্ছে ইটস আ ব্রুট ফোর্স, রাইট? মাস্টার্সে কার কিভাবে ফান্ড আসবে এটার আসলে ডাইরেক্ট কোনো অ্যানসার নাই। It could give a university can give it, an external fund can give it. There are multiple paths. Okay. এবং আমার টার্গেট ছিল আমার একটা ফান্ড পেতে হবে, দ্যাটস ইট, দ্যাট ওয়াজ মাই গোল, ফোকাস, আমার একটা ফান্ড পেতে হবে, আই ডোন্ট নো হাউ, লেট মি স্টার্ট সার্চিং অ্যাগেন। সো আমি আসলে ফান্ডের জন্য যেটা করেছিলাম যে অ্যাগেন সব ইউনিভার্সিটির কিন্তু ফিনান্সিয়াল এইড সেকশনে এগুলো অনেক সময় ইনভেস্ট করতে হয়, ঘন্টার পর ঘন্টা, কারণ হচ্ছে যে প্রত্যেকটা লিঙ্কে যে দেখতে হয়, যেরকম কিছু ইউনিভার্সিটিতে আমি পেতাম যে হ্যাঁ এখানে অ্যাপ্লাই করো, এখানে এরকম এক্সটার্নাল কিছু আছে, ওখানে এরকম ধাপ দেখছি, দেখার সাথে সাথে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতাম, ওরা হয়তো অনেক কিছু চাইতো। তারপরে হচ্ছে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছে ওদের অ্যাডমিশন ডিপার্টমেন্টেও মেসেজ দিতাম যে দেখো আমার তো এরকম ফান্ড লাগবে, হাউ ক্যান আই ম্যানেজ দ্য ফান্ড,
রিসার্চে কিছু প্রফেসরদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছে যে মাস্টার্সে আসলে আমরা পুরোটা অনেক সময় এটা ডিপেন্ড করে, হয়তো কিছু ইউনিভার্সিটি ওয়েভ করতে পারে ফুললি, বাট আমি যেগুলোতে করছি ওরা বলেছে ফুললি করবে না, 50% ওয়েভ করবে, বাট 50% গিভ রেস্ট 50% দেওয়া ইজ স্টিল আ লট, ইট ডাজন্ট মেক সেন্স। তারপরে এইভাবেই একদিন আমার কাছে মনে হচ্ছে এরকম সার্চ করতে করতে এরকম ইউটিডিতে আমি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডালাসে আমি মাস্টার্স করেছি। সো ওরা যখন আমাকে অফার লেটারটা পাঠালো লাইক যে আমি আই ক্যান ডু, আই বেসিক্যালি ওয়েন্ট অ্যাহেড অ্যান্ড বেসিক্যালি ওদেরকে মেইল করা শুরু করলাম যে দেখো আমার তো আসলে সম্ভব না, আমি তো দিতে পারবো না। তো ওরা তখন বলে যে দেখো আসলে আমাদের মাস্টার্সে কোনো ফান্ডিং নাই, টিএসিপও আসলে একটু রেয়ার, কারণ হচ্ছে যে এটা আসলে পিএইচডি স্টুডেন্টরা বেশি পায়। তো তখন ফাইনালি আমি তাদেরকে অনেকক্ষণ ইটস নট একটা মেইলে আমার মনে হচ্ছে যে আই ওয়াজ লাইক লিটারালি পারসিস্টেন্ট যে প্লিজ টেল মি, আদারওয়াইজ লাইক আমার সম্ভব না আসা, লাইক ডু ইউ ওয়ান্ট। ফাইনালি একদিন ওরা মেইল দিল একটা লিঙ্কের যেখানে বেশ কিছু অ্যালামনি ওরা এরকম কিছু করতেছে, ফান্ড দিচ্ছে এক্সটার্নাল ফান্ড, ইটস হাইলি কম্পিটিটিভ, ক্যান ইউ জাস্ট ট্রাই, বাট এটার জন্য তোমার আলাদা অ্যাপ্লিকেশন প্রসেস, সো ইটস লাইক আ সেপারেট অ্যাপ্লিকেশন প্রসেস। So at that time it sounded like the other ones that I was submitting randomly and never hearing back anything at all. Submit করলাম, সো ওরা একটা अगेन আলাদা করে স্টেটমেন্ট অফ পারপাস, তারপরে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার, এরকম একটা ফুল প্যাকেজ রেকমেন্ডেশন লেটার সহ জমা দিতে বললো, জমা দিলাম। দেন আই গট দ্য কল যে ঠিক আছে ফাইন, লেটস গো টু সেকেন্ড রাউন্ড, এন্ড কিছু কোয়ান্টিটিভ অ্যানালিসিস দিল, তারপরে হচ্ছে এরপর আরো 2-3টা রাউন্ড গেল, তারপরে ফাইনালি হচ্ছে ওরা ফাইনালাইজ করছে যে ওকে ফাইন উই উইল কভার স্কলারশিপটা দিবে, এন্ড দে উইল কভার মাই টিউশন, ল্যাপটপের পয়সা সবকিছু দিবে, থাকা খাওয়া এন্ড এভরিথিং দে উইল ফাইন। তাহলে কয়েকটা টেক অ্যাওয়ে আর কি, আমি টিপিক্যালি আন্ডারগ্রেড যারা থাকে বাংলাদেশের এদের অনেক মিসকনসেপশনের জন্য এই টেক অ্যাওয়েটা করি। নাম্বার 1 থিং হচ্ছে যে কন্টাক্ট করা উচিত অবশ্যই। সেকেন্ড, কন্টাক্ট করে এটা কি অনেকে হচ্ছে প্রোক্রাস্টিনেট করে বসে থাকে যে ওরা মনে আমার জন্য করে দিবে, নেভার। সো ইটস ইউর অ্যাপ্লিকেশন, ইউ হ্যাভ টু কন্টাক্ট অ্যাডমিশন কমিটি, প্রফেসর, যাকে খুশি একটা মেইল পাঠাইতে কোনো সমস্যা নেই। ইউ হ্যাভ টু ইনভেস্ট, সি এট দ্য ওয়ার্স্ট কেস সিনারিও দে উইল নেভার গেট ব্যাক এন্ড দ্যাট উইল বি 99% চান্সেস, বাট ইট অল ইউ নিড ইজ ওয়ান শট, রাইট। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে ধারণা থাকে যে ফেসবুকের গ্রুপগুলো থেকে প্রশ্ন করব ভাই আমেরিকা যাইতে চাই কেমনে যাব, দ্যাটস নট দ্য ওয়ে। গুগল সার্চ করতে হবে, এনাফ টাইম দিতে হবে এগুলোর জন্য। কারণ হচ্ছে যে যারা এখানে আছে তাদের হাতে মানে ইটস হার্ড, যদি একটা অ্যাবস্ট্রাক্ট প্রশ্ন করা হয় ইটস ভেরি হার্ড টু অ্যানসার, কারণ এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো ইউ শুড ডু ইওর ওন রিসার্চ এন্ড দেন কাম আপ উইথ দ্য কোয়েশ্চেনস। ওকে, তারপর তুমি ডালাসে চলে আসলা মাস্টার্স করতে। সো তোমার মাস্টার্সের জার্নি কেমন ছিল যদি শর্ট করে বলো? মাস্টার্সে ইট ওয়াজ আ ইন্টারেস্টিং জার্নি अगेन, অনেক কালচারাল শক ছিল, কারণ হচ্ছে যে এখানে আমেরিকা এসে সেটেল ডাউন করা, এত দূরে আসা, একা রান্না বান্না সবকিছু একসাথে করা, ঘর গুছানোর থেকে শুরু করে, বিকজ দিস ইজ অ্যানাদার পার্ট অফ লার্নিং, লাইক হাউ টু ডু ইউর রেগুলার স্টাফ উইথ ইউর স্টাডিজ। এন্ড তারপরে আমার মাস্টার্সের জার্নিতে আমি জানতাম अगेन আমার ফোকাস ছিল কিন্তু হচ্ছে যে আই ওয়ান্ট টু গো ইনটু ইন্ডাস্ট্রি হিয়ার এন্ড আই ওয়ান্ট টু সি হাউ ইউএস ডু। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ to do? I still vividly remember that day যে আমি অ্যালগরিদম ফার্স্ট ক্লাসে ঢুকেছি, and there was a friend beside me, Divya, ও আমাকে বলছিল যে dude, you haven't started looking into internship yet, I already have 2 offers, and I was just like what? And guess what, এখানে আমাদের একটা নলেজ গ্যাপ ছিল, সেটা হচ্ছে যে লোকজন মাস্টার্সে আসার আগে এই ইন্টার্নশিপগুলোতে অ্যাপ্লাই করা শুরু করে দেয়। Once they have offer, funding, visa, everything done, they start, because সেখানে কিছু 2-3 মাসের ব্যান্ডউইথ থাকে, they use that bandwidth to code, because এখানে internship মানে হচ্ছে Google, Facebook, Intuit, whatever it is, there will be this programming language thing, lead code and stuff, so they start early, কারণ হচ্ছে যে মাস্টার শুরু হলে পড়াশোনা থাকবে, it's hard, it becomes hard. So basically semester শুরু হওয়ার আগে internship এর application, coding interview preparation সব কিছু শুরু করে। Exactly, কারণ হচ্ছে যে ওই কোর্সগুলো definitely তারা মোস্ট অফ দ্য ইন্ডিয়ান এই জিনিসটা জানে, আমরা জানি না, আমি জানতাম না। I was like someone is killing me, because I was just like getting into all of this and they are saying that they are just interviewing and I'm not prepared yet. But I knew আমাকে তখনই, সো আমার যেটা হয়েছে যে হ্যাঁ একটু এটা এই প্রেশারটার কারণে আমার একটু প্রেশার বেশি পড়ে গেছে, দেখা যায় তোমার রাতেও প্রতিদিন ঘুম থেকে উঠে আমি অ্যাপ্লাই করতেছি, কারণ অ্যাপ্লাই করলেই যে अगेन, আর এখানে আমি যদি যে অনেকে মনে করে যে ইনফ্যাক্ট আমি দেখেছি যে মনে করে যে চাইলে আমাকে ইন্টার্নশিপ দেন, আমাকে রেফার করে, ইটস अगेन ব্রুট ফোর্স, আই হ্যাভ টু ট্রাই ইনভেস্ট ইন এভরি সিঙ্গেল প্যাথ দেয়ার ইজ, আমাকে স্কুলে কন্ট্যাক্ট করতে হবে, প্রফেসরকে কন্ট্যাক্ট করতে হবে, রিক্রুটারদেরকে মেইল করতে দিতে হবে, বেসিক্যালি বিইং পারসিস্টেন্ট, যে আমাকে সব পথে যেতে হবে। সো আই ওয়াজ ডুইং এভরিথিং
on the back I was also preparing for the internship interviews as well. ফ্রেন্ডদের সাথে আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদের সাথে বেসিক্যালি ওদের কাছে অনেক ইনফো থাকে, সো ওদের সাথে আমি কথা বলে জিজ্ঞাসা করলাম যে কিভাবে প্রেপ নিব, ওরা আমাকে দেখাই দিল যে দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু ডু দিস। সাথে সাথে আমি এভাবে প্রিপারেশন নেওয়া শুরু করলাম উইথ দ্য সাইড অফ মাই অ্যাসাইনমেন্টস অ্যান্ড এভরিথিং। আর কম্পিউটার সায়েন্সের মাস্টার্স কিন্তু ইজ আ বিট হার্ডার আই ফিল, মানে কারণ হচ্ছে যে এখানে অনেক ধরনের এক্সপেকটেশন থাকে, অনেক অনেক আমার কাছে মনে হয় যে আমরা যখন এখানে আসে হঠাৎ করে যেরকম আমার ফার্স্ট কোর্সে বলেছে যে I have never done a Python before my first class, and then they said, oh yeah, you have to write your own dissertation in Python, এবং এটা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। So I did that in a week, কিছু করার ছিল না, বাট अगेन যেহেতু ওই যে সিটা শিখেছিলাম খুব ভালো করে, পিকিং আপ পাইথন ওয়াজ নট হার্ড। এটা একটা টেকঅ্যাওয়ে যে আমরা অনেক সময় খুব কনসার্ন থাকি যে কোন ল্যাঙ্গুয়েজ শিখবো, এত ল্যাঙ্গুয়েজ কোনটা ভালোবেসি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো মতো শিখলেই হয়েছে। এক্স্যাক্টলি। সো এরপরে তো যাই হোক, তারপরে হচ্ছে ফাইনালি আমার মনে আছে প্রফেসরের কাছে গিয়েও, যেহেতু কারণ আমি একটু লেট হয়ে গিয়েছিলাম রাইট, বিকজ আই ওয়াজ ইন দ্য মোড দ্যাট ওয়াইল এভরিওয়ান ইজ অলরেডি গেটিং অফার, বিকজ দেখা যাচ্ছে যে ওরা মানে বিগগুলা অলরেডি ওরা ওদের প্রসেস শুরু করে দেয় ডিসেম্বরে অ্যান্ড দে আর গেট ফিল্ড আপ বাই জানুয়ারি রাইট, অ্যান্ড আমি এটা জানতে পারছি কবে, নভেম্বর। সো ইটস টু লেট। অ্যাকচুয়ালি সামার ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় অগাস্ট সেপ্টেম্বরের দিকে। সো মানে কিপ ইউর ইয়ার্স এন্ড আইজ ওপেন, লিঙ্কডইন প্লাস অন্যান্য যে জব সাইটগুলো আছে এগুলাতে পোস্টিং শুরু হয়ে যায়। যে এখন তো 2022 এর সেপ্টেম্বর, সো 2023 এর সামার ইন্টার্নশিপের জব পোস্টিং অলরেডি আউট। এক্স্যাক্টলি। সো তারপরে যাই হোক ফাইনালি লাকিলি আই থিঙ্ক হঠাৎ করে মনে হয় আমার প্রফেসর জানলো যে ওনাকে আর কি রিক্রুটাররা রিচ আউট করেছে ইন্টুইট থেকে যে দে আর স্টিল হায়ারিং ফিউ ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নস। তখন সাথে সাথে প্রফেসর জানে, যেহেতু ওই যে আমি যে প্রফেসরের কাছে যে স্যার আমি লিটারালি বেহায়ার মতো, স্যার আপনি যদি কোনো লিড পান আমাকে জাস্ট একটু রেফার করে দিন, বাকিটা আমি দেখে নিব, অল ইউ ডু ইজ জাস্ট ফরওয়ার্ড বাই রেজিউমে। এবং আমি প্রফেসরের দরজার সামনে আমার মনে আছে আমি প্রত্যেকদিন যে দাঁড়ায় থাকতাম অফিসারের সাথে, স্যার আপনি কিছু পেয়েছেন, কারণ হচ্ছে যে আমাকে বেহায় হতে হবে আমার জন্য। দেন ফাইনালি প্রফেসরের, যেহেতু আমি প্রতিদিন প্রফেসরের সাথে সাথে ওই রিক্রুটার এর সাথে সাথে আমার মতে সাথে সাথে প্রফেসর আমার রেজিউমে ফরওয়ার্ড করে দিয়েছে, সাথে সাথে রিক্রুটার আমাকে কল দিয়েছে। রিক্রুটার বলল কালকে ইন্টারভিউ দিতে পারবা কিনা, দ্যাটস দ্য অনলি চান্স, আমার তো এছাড়া বাংলাদেশ চলে যেতে হবে। দেন আই বেসিক্যালি পরের দিন ইন্টারভিউ দিছি, যে ইন্টারভিউ ওরা বেসিক্যালি 1 মাসে নেয় সেই ইন্টারভিউ ওরা 2 সপ্তাহে নিছে আমার থেকে। ফার্স্ট রাউন্ড একটা অনলাইন ছিল, হয়ে গেল অনলাইন অ্যাসেসমেন্ট, একটা হ্যাকার র‍্যাঙ্ক or এরকম একটা সাইট, একটা কোডিং প্রবলেম সলভ করতে, একটা কোডিং প্রবলেম, আর যেহেতু ডেটা সায়েন্টিস্ট ছিল কিছু মেশিন লার্নিং প্রবলেম ছিল, কিছু মেশিন লার্নিং এর কনসেপ্ট, ম্যাথ, এগুলো ছোট ছোট ডিসিশন রিকল গুলো ছিল। গুগলে সার্চ করে চিটিং করো নাই বা পাশে কাউকে নিয়ে চিটিং করার ওয়ে নাই এগুলাতে? অনেকেই চিটিং এর ওয়েটা খোঁজে, এর জন্য জিজ্ঞেস করলাম। there is no way. ওকে, সো তখন প্রোগ্রামিং জানতে হবে। there is no way, তোমাকে জানতে হবে, because the time you will be given, and অনেক সময় ওরা অনেক স্মার্ট থাকে, কিন্তু ওরা কিন্তু ব্যাক এন্ডে ট্র্যাক করে, ওরা তোমার টাইপিং স্পিড অনেক কিছু দেখে ট্র্যাক করতে পারে। সো আমি বলছি না সবাই করে, বাট ইউ ডোন্ট নো হু ইজ ডুইং ইট, এবং সবাই করে, কেউ যদি ধরা খায় দে ব্ল্যাকলিস্ট দ্যাট ক্যান্ডিডেট, সো ইউ ক্যানট অ্যাপ্লাই। সো that's not the right way, right? Because you don't have, মানে they think that okay you are not the right person for sure. সেটাই। সো এরপরে যাই হোক আমি মাস্টার, তারপরে হচ্ছে যে আমি ওদের সাথে 3টা রাউন্ড ছিল, সেকেন্ড রাউন্ডে একটা ফোন ইন্টারভিউ হলো, যেখানে অ্যাগেইন একই প্ল্যাটফর্ম, বাট এবার আমি ইঞ্জিনিয়ারের সাথে ডিরেক্টলি কথা বলেছি। অ্যান্ড দ্য থার্ড রাউন্ড ওয়াজ অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপ ছিল, সাথে সাথে হচ্ছে যে ওরা বেশ কিছু মেশিন লার্নিং ডেটা চ্যালেঞ্জ, ওরা আগে কিছু ডেটা দিয়েছিল, অ্যান্ড অল দে ওয়ান্টেড, কোনো প্রবলেম দেয়নি, জাস্ট ওপেন এন্ডেড 2টা ডেটা দিয়ে বলেছে হোয়াট আর ইউ সিইং, অ্যান্ড দেন দে ওয়ান্টেড টু সি হাউ আই এম। সো ওখানে একটা চিন্তা করছিলাম যেটা ইন্টুইটের সাথে আমি দিচ্ছিলাম, সো আই ওয়াজ থিঙ্কিং ওরা আমাকে ট্যাক্সের ডেটা দিয়েছে, হোয়াট ইন্টারেস্ট দেম দেয়ার। সো তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ইফ আই ক্যান গিভ দেম সাম ডেটা অন দ্যাট, which is অ্যাড করি। ইন্টুইট হচ্ছে আমেরিকান একটা কোম্পানি যারা ট্যাক্স ফাইলিং এর সফটওয়্যার বানায়, সফটওয়্যারটার নাম হচ্ছে টার্বোট্যাক্স, খুবই পপুলার সফটওয়্যার। অ্যারাউন্ড ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আমেরিকান গভর্নমেন্ট সবার থেকে যে ট্যাক্স নিচ্ছে, যে বেশি ট্যাক্স দিচ্ছে তাকে টাকা ফেরত দেয়, আর যে ট্যাক্স কম দিচ্ছে তার থেকে বেশি টাকা নেয়। সো টার্বোট্যাক্স হচ্ছে এটার একটা খুব পপুলার সফটওয়্যার এই জিনিসটা কাজটা করার জন্য আর কি। ওকে স্যার, তাহলে তুমি হচ্ছে ইন্টুইটে ইন্টার্নশিপ শুরু করলা? ইন্টার্নশিপ শুরু করলাম। সো ওখানে আমি 4 মাস, আমাকে ওরা ক্যালিফোর্নিয়া নিয়ে গেল, ওকে, ওদের হেডকোয়ার্টারে, সেখানে আমি 4 মাস ইন্টার্নশিপ করেছি। 4 মাস ওখানে থাকার পরে ওখানেও খুব একটা ইন্টারেস্টিং মেশিন লার্নিং, ওখানে নাও আই গেট টু হ্যাভ হ্যান্ড অন দ্য রিয়েল লাইফ ডেটা, রাইট, রিয়েল ডেটা, রিয়েল প্রবলেম সলভিং। সো
ওখানে 4 মাস ওরা একটা কাজ দিয়েছে, ওটা করেছি। ওটা বেসিক্যালি একটা থিওরি ছিল যে ওরা ওটা করতে পারে কিনা। দেন ফাইনালি আমার আউটপুট দেখে they thought that it's feasible and they want to take it to production. তারপর ওরা আমাকে একটা ইন্টার্নশিপ এক্সটেনশনও দিয়েছে। বাট আমি আসলে জানতাম না যে আমি যখন এক্সটেনশন নিচ্ছি আমাকে আসলে কোর্সও নিতে হবে 9 ক্রেডিট। As a F1 student that's my duty, so I was like okay fine, 20 hours of job and 9 credits. So here comes my second journey of internship. আমি রালাসে এসে দুইটাই করতেছিলাম, বাট একই সাথে I have to run a third parallel loop কারণ হচ্ছে যে আমি মাস্টার্স এর, so that was fall again, right? And next spring is my last semester. Right. So if you are talking about taking a full-time role as an entry level, again the timeline is same. By August, everyone starts hiring the new grads. Right. So আমাকে কিন্তু আবার হচ্ছে যে গেমে ফেরত আসতে হবে, ইন্টারভিউ গেমে। সো আমাকে আবার ইন্টারভিউ প্রিপারেশন নিতে হচ্ছে, ইন্টার্নশিপ করতে হচ্ছে, আমার ফাইনাল ইয়ারের কোর্সগুলো র্যাপ আপ করতে হচ্ছে। এবং তখন আমার হচ্ছে যে আমি একটা রিসার্চ প্রজেক্ট নিয়েছিলাম। আমি হচ্ছে যে থিসিসে যাইনি আর মাস্টার্সে, কারণ হচ্ছে যে আমি প্রফেসরের সাথে কথা বললাম, স্যার অল আই ওয়ান্ট ইজ আ পেপার লাইক পাবলিকেশন অ্যান্ড স্টাফ। এটাকে তখন প্রফেসর বলল তাহলে এক কাজ করতে পারো, ইন্ডিপেন্ডেন্ট স্টাডি নিয়ে নিতে পারো। এটা বেসিক্যালি গিভস ইউ দ্য সেম থিং, ইউ উইল ওয়ার্ক উইথ আওয়ার ল্যাব, ইউ উইল ওয়ার্ক উইথ দ্য টিম, বাট অল দ্য only difference is thesis থাকবে না তোমার। So I was just like yeah, good enough, as long as I'm writing a paper and that's going outside it's fine. So আমি ওই রিসার্চে ফোকাস করছিলাম। তারপরে একই সাথে ওখানে আমার ইন্টার্নশিপের কাজ করতেছিলাম, একই সাথে আমার ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছিলাম। 3টা থ্রেড একসাথে রান করেছি। তারপরে হচ্ছে যে আনফরচুনেটলি যেটা হয়েছে যে কোভিড হিট করলো আসলে স্প্রিং এ। সো কোভিড হিট করার সাথে সাথে এটা 2020 এর স্প্রিং হায়ারিং ফ্রোজেন, লাইক নো ওয়ান ইভেন এন্ড ইন্টার্নশিপ শেষে ওরা বললো যে আসলে they have also frozen, they cannot like although আমি হচ্ছে ওই সেমিস্টারে অ্যামাজন ইন্টার্নশিপ করতেছিলাম এবং কোভিড শুরু হয়েছে। সো সিয়াটলে ছিলাম, অফিস থেকে অর্ধেক ইন্টার্নশিপ অফিসে করছি, বাকি অর্ধেক ইন্টার্নশিপ আমি হচ্ছে বাসা থেকে করছি। ওকে হ্যাঁ, সো দিস ইজ লাইক দ্যাটস আ ক্রাইসিস মোমেন্ট। আমার কাছে মনে হচ্ছে যে ওরা আমাকে বললো যে আমাকে আমার টিম হাইলি রেকমেন্ড করেছে, বাট দে ডোন্ট হ্যাভ বাজেট বিকজ দে আর লাইক ফ্রিজিং, দে ক্যানট হায়ার মি এট দ্যাট টাইম আনফরচুনেটলি। সো কিছুটা আনসার্টেনিটি ছিল এবং এই আনসার্টেনিটিটা 4-5 মাস ছিল। 4-5 মাস নো ওয়ান ওয়াজ হায়ারিং, নট আ সিঙ্গেল পারসন। বাট আমি আসলে কখনোই ছাড়িনি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কোনো সময় গেট খুলবে and I have to be ready, right? সো আমি প্রতিদিন সকালবেলা, ইটস ট্রু, সো 10 মিনিট হচ্ছে যে হা হুতাশ, সকালে ঘুম থেকে উঠে আমি 10 মিনিট চা বানানো খাবো, 10 মিনিট হা হুতাশ করবো, দেন মাই রেগুলার রুটিন কামস, I'll apply to 10 companies, I'll start practicing my coding, prepping, because this time I was like okay fine, data science করেছি, machine learning করেছি, let me see how software industry works. So I was focusing on software engineer. So আমি প্রতিদিন আমার রুটিন ছিল এটা, ঘুম থেকে উঠো, চা বানাও, কিছুক্ষণ প্যানিক মোডে থাকো, কি হচ্ছে না হচ্ছে চিন্তা করো, রিফ্লেক্ট ব্যাক করো, বাপরে বাসায় ফোন দিয়ে একটা কথা বলে হাউ আর ইউ, বিকজ বাসায় সবাই চিন্তা করে, সো কথা বলো, দেন গেট ব্যাক টু ইয়োর ল্যাপটপ, অ্যাপ্লাই 10 to 20 companies, go back, do at least minimum 10 to 20 problems a day, okay, if possible. তো লিড করে সবসময় যে 10-20টা করতাম ট্রু না, আমি আসলে প্রবলেমগুলো এমন অনুযায়ী করতেছি, আমি আসলে চিন্তা করতাম যে আজকে আমি এই প্রবলেমটা করতেছি, এটাকে আমি ইন ডেপথ আন্ডারস্ট্যান্ড করবো, যেখানে সো দ্যাট আমি কারণ হচ্ছে যে এক একটা প্রবলেমের এগেইনস্টে ইটস নট আ মেমোরাইজেশন থিং, যে আমরা যে এসএসসি এইচএসসি তে যে অনেক কিছু পড়তাম যে এইটা সাজেশন এটা পড়তেছি, নো, কারণ এট দ্য এন্ড অফ দ্য দে ওয়ান্ট টু নো ওয়েদার আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। সো দ্য মেইন থিং ইজ যে তোমার এমন না যে 10টা 15টা করতে হবে ডেইলি, একটা করলে বা একটা না করলে সমস্যা নেই, এক সপ্তাহ লাগে একটা করলে সমস্যা নেই, বাট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা গ্রো করতে হবে যাতে নতুন প্রবলেম আসলে আমি লার্নিংটা কাজে লাগাতে পারি। এক্স্যাক্টলি, সো দ্যাট ওয়াজ মাই ফোকাস। সো তুমি ডেইলি কত ঘন্টা মতো কোড করতে এমন? টু বি ভেরি অনেস্ট 4-5 ঘন্টা, 4-5-6 ঘন্টা, বাট ডিপেন্ডস অন দ্য প্রবলেম। ইফ আই এম ব্লকড, পারতেছি না, তখন লেগেই বসেই থাকতাম। কোনোদিন ভালো থাকতো, দেখা যেত যাই ধরতেছি তাই ধাপ পারতেছি, ওই দিন হয়তো নিজেকে একটু স্ল্যাক অফ করতাম। সো ওইভাবেই হলো। তারপর হচ্ছে ফাইনালি আই স্টার্ট সিইং, তারপরে হচ্ছে যে শুধু অ্যাপ্লাই করলে হবে না, একই সাথে আমি লিঙ্কডইনে লোকজনের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি, রেফারেল যোগাযোগ করা যায় কিনা এটা যে জোগাড় করতেছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি অ্যাড করতে চাই, অনেককে আমি দেখছি এরকম একটা টেন্ডেন্সি আছে যে কারণে লোকজন রিপ্লাই দিতে চায় না লিঙ্কডইনে, সেটা হচ্ছে যে একটা রেজিউমে পাঠায় বলতেছে, আমি দেখছি যে কারণে রেজিউমে পাঠায় বলতেছে ক্যান ইউ রেফার মি টু এনি পজিশন। এটা সম্ভব না, একটা মানুষ যে কাজ করতে চায় না, ডু ইয়োর ওন রিসার্চ, রাইট, যে আমি এই রোলে যাইতে চাই, দিস ইজ মাই থিং, আমি এটা আমার রেজিউমে, ইজ ইট পসিবল নাইসলি, ইজ ইট পসিবল টু রেফার অর সামথিং, ইভেন ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস ইফ ইউ আর থিঙ্কিং দ্যাট পারসন ইজ সিটিং ফর ইউ, দে আর নট,
আমি আমার মনে আছে আমি এরকম লিখতাম যে আপনার কি সময় হবে ইয়া হবে, এবং আমি আমার একটা কাজের একটা সামারি দিতাম এবং তারপরে আমার রেজিউমে দিয়ে আচ্ছা, বলতাম। একটু কোশ্চেন আছে, ধরো তুমি লিংকডইনে কাউকে এরকম নক করবা, তোমার প্রথম মেসেজটা কি থাকতো? জাস্ট হাই? নো ওয়ে, হাই বলে জীবনে এটার অ্যান্সার আসবে না আমার কাছে। আমি ওই যে বললাম একটা সামারি অফ মাই ওয়ার্ক, আমি এবং খুবই আমি বেশি কথাও লিখতাম না, কারণ বেশি কথা পড়ার সময় নেই, খুবই অন পয়েন্ট হোয়াট আই ওয়ান্ট। সো আমি এভাবে তিনটা ইয়া দেখতাম, what I want, that is the very specific. আমার motivate the whole initiating the whole conversation, what's my motivation, I'm very clear at first. তারপরে কিছু humbleness থাকা দরকার যে fine they are doing a favor, so can you do, so আমার এটা scenario, then giving a very brief, maybe highest 2 to 3 line what I am doing, and then attaching the resume, that's it. So the person whenever they are reading they know everything, and then they know how to initiate the conversation. So the thing is that এই মেসেজিংগুলো আমি এরকম অনেক মেসেজ পাই। সো এটার ব্যাপারে আমি একটু নিজের এক্সপিরিয়েন্স বলি। অনেকে আছে যে মেসেজ পাঠায় জাস্ট হাই, দ্যাটস ইট। তার মানে ইউর এক্সপেক্টিং যে আমি রিপ্লাই দেবো হ্যালো কি অবস্থা, অথবা আমিও লাগবো একটা হ্যালো 2 দিন পরে আপনি আবার রিপ্লাই দেবেন ভাই একটা দরকার ছিল, আবার 2 দিন পরে আমি রিপ্লাই দেবো কি দরকার। ওয়ার্ল্ড ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। সো দ্য থিং ইজ, এবং আরও একটা ইয়ে কি, সো এইসব হাই আসলে আমি রিপ্লাই দিই না। আমি ইনফ্যাক্ট আমার ফেসবুক প্রোফাইলে আমি উপর লিখে রাখছি no hello.net। সো এটা মেনে হচ্ছে প্রথম একটা নিজের কনসাইজ সামারি যে আমার ব্যাকগ্রাউন্ডে এটা, দেন আমি কি চাচ্ছি। কোম্পানিতে অনেক টাইপের জব থাকে, অনেক টিমের বিভিন্ন টাইপের থাকে, সো কোন জিনিসটাতে আমি মেইনলি ইন্টারেস্টেড, সাথে খুব হামলি যে একটু কথা বলা পসিবল কিনা, অথবা এটার ব্যাপারে জানতে চাচ্ছি খুব ওপেন এন্ডেড একটা কোশ্চেন, কি জানতে চাচ্ছি, অথবা যদি রেফারেল চাই আমি, তাহলে হচ্ছে যে কি বলে রেফারেলের জন্য কি লাগবে, আমার কোয়ালিফিকেশন কি ম্যাচ করে কিনা, সিভি রিভিউ করে দিতে পারবেন কিনা, দে আর ডুইং এ ফেভার। ঠিক আছে, আমি অনেকের থেকে মেসেজ পাই যেরকম জাস্ট হাই লিখছে, সো আমি রিপ্লাই দিই না। কারণ আমার প্রত্যেকদিন 8-10টা এরকম মেসেজ থাকে, আমি কয়জনকে রিপ্লাই দিব। তো পরে হ্যাঁ ভাব নিচ্ছেন, বড় কোম্পানিতে কাজ করতে ভাব নিচ্ছেন, নো ম্যান আমার সময় নেই, টু বি অনেস্ট সময় নেই। সো ইট উইল বি ফেভার যে যারা এরকম রেফারেলের জন্য কাউকে নক দেয় মানে তার কাছে কিন্তু আরো অনেকে নক করতেছে। সো স্ট্যান্ড আউট করার ওয়ে একটাই, খুব কনসাইসলি একটা অপটিমাইজেশন গেম খেলা, যে আমি আমার ইনফরমেশন খুব কম কথায় দিতে পারতেছি কিনা, কারণ রচনা লিখলে এটা কেউ পড়বে না। ঠিক আছে, সো মেসেজটাই ওরকম, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, নক দিতে হবে এবং কনসাইসলি লেখার একটা ব্যাপার আছে যে আমি এই পজিশনে আছি, আমি সামনে এমন সময় গ্র্যাজুয়েট করব, আমি অমুক কোম্পানির ব্যাপারে ইন্টারেস্টেড, অমুক টিমের ব্যাপারে ইন্টারেস্টেড, সো কথা বলতে পারি কিনা, অথবা আমাকে রেফার করা পসিবল কিনা, বা আপনার পরিচিত কোনো ওপেনিং আছে কিনা, অন্য কোনো কোম্পানিতে ওপেনিং আছে কিনা, এরকম। এক্স্যাক্টলি মানে এগুলো না থাকলে, ইনফ্যাক্ট এখন আমি অন দ্য আদার সাইড, এবং আমিও আসলে দেখি আমার এমন না যে আমি চাই না হেল্প করতে, ইটস মোর অ্যাবাউট আই ডোন্ট হ্যাভ টাইম, রাইট? আমি এবং তুমি আজকে যদি আমাকে হাই লেখে, আমি যদি হ্যালো লিখি, দেয়ার ইজ নো গ্যারান্টি আই চেক মাই লিঙ্কডইন এভরিডে, রাইট? এক্স্যাক্টলি, আই ডোন্ট চেক মাই লিঙ্কডইন। সো হ্যালোর পরে, সেই হ্যালোর পরে তুমি যখন নেক্সট কোয়েশ্চেন করবে, এটা আমার রিপ্লাই দিতে যে কতদিন লাগবে, ইউ নেভার নো। So think about even from your perspective, you need the referral today, you don't need the referral 2 months later on. Yeah. The conversation, if the conversation takes 2 months, then it's the world is moving very fast. Right, communicate করতে পারা খুব বড় একটা স্কিল, সো এটা একটু শেখার ব্যাপার আছে। ইনফ্যাক্ট এগুলি কাউকে কিভাবে অ্যাপ্রোচ করা হবে গুগল করলেই পাওয়া যায় আর কি, ছোট্ট একটু রিসার্চ করার ব্যাপার। অনেকে মেসেঞ্জারে নক করে, আমি নিজে মেসেঞ্জার হয়তো বা ডেইলি 5 বার চেক করি, আমি অলওয়েজ আমি মেসেঞ্জারে থাকি না, এবং 8-10 ঘন্টা পর পর হয়তো বা চেক করি। সো সেম ফর এভরিওয়ান। কেউ সোশ্যাল মিডিয়া থাকে না যে আমি এখন হাই লিখে বসে থাকলাম, 5 মিনিট রিপ্লাই না নিলে ভাব নিচ্ছেন এত বড় হয়ে গেছেন। ওয়ার্ল্ড ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ডু ইয়োর ওন রিসার্চ, লাইক এটা কন্ট্যাক্ট হোক, কথা বলা হোক, রেফারেল হোক, কাজ হোক, একটা প্রজেক্ট হোক, মেক শিওর। আর এখন আমরা এমন একটা যুগে আছি যে গুগল ইজ আ ভেরি পাওয়ারফুল থিং, উই অলওয়েজ ফরগেট। ঠিক আছে, বিফোর আস্কিং এনিথিং ডু আ গুগল, আই ফিল। Before going to a person, hey can you refer me, do some study যে তুমি কি করতে চাও। তুমি যেটা মানুষকে বলতে চাও, আচ্ছা একটা মানুষকে বলছো ভাই আমাকে রেফারেল দেন, আমি জানি না আপনি যেটা, that doesn't show even the person what confidence the person has to refer you, right? Exactly, the person doesn't, because the person is thinking you are not doing your research, so you also have to. So it was আমার আরেকটা জিনিস ছিল যে I have to stand out, so আমি যার কাছে রেফারেল চাচ্ছি I also think them as a recruiter or a hiring person, right? So I have to stand myself, I have to sell myself, I cannot just say hi. সে যদি শুরুতেই হয়ে যায় তাহলে তো আসলে আমার সেল হইলো না, রাইট? সে যদি কাউকে যায় আমার সাথে আমার জন্য কথা বলে, একটা রিক্রুটারকে বলে, তাকেও তো 2টা লাইন বলতে হয় যে I think this person is capable of. If I don't get confidence from someone
লাইক দ্যাট, আমি কেন রেফার করব? আমি ব্যাপারটাকে অনেকটা এরকম ভাবে দেখি যে চাকরি বাকরি বা ক্যারিয়ার ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন অলওয়েজ মুভিং। সো আমার যেটা করতে হবে যে ক্যান্ডিডেট, আমার আগে জানতে হবে যে আমি কোন ট্রেনে উঠবো, দেয়ার আর মাল্টিপল ট্রেনস। দেন আমার জানতে হবে যে আমি কখন উঠবো, কোন স্টেশন থেকে উঠবো, আমার টিকিটটা আমার কাটতে হবে। দেন গিয়ে আমি একটা গেটম্যানকে বলবো যে আমাকে ওই জায়গায় তুলে দেন, বা উবারকে বলবো যে আমি নিয়ে যাও। এখন অল মেনি পিপল ডু যে বাসায় বৈশা ভাই আমি অমুক ট্রেনে যাইতে চাই, মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি উবারে উঠে বললাম ভাই আমি জানি না কই যাব, আপনি আমাকে যেখানে নিতে চান। উবারে ওঠার আগে না বাসায় বসেই, হ্যাঁ ঠিক আছে না, আমি স্বপ্ন দেখছি যে আমি আজকে উবারে যাইতে চাই। ওমা উবারওয়ালা আসে না কেন, উবারওয়ালা এসে ভাব নিচ্ছে, ঠিক আছে ওকে মুভিং অন। তারপরে তুমি হচ্ছে যে এরকম লিড কোড করতেছিলা, তারপর তোমার অন সাইটের এক্সপেরিয়েন্স বলো। অন সাইট তারপরে হচ্ছে যে আসলে আমি আই হ্যাড আন অপরচুনিটি টু ইন্টারভিউ উইথ গুগল, ওকে, অ্যামাজন এবং মাইক্রোসফট। সো মাইক্রোসফটে আসলে আমি না জেনে না শুনে ঝাঁপ মারছিলাম একটু। সো ওখানে আসলে ওরা রিসার্চ সায়েন্টিস্ট ছিল, ওখানে আসলে আমি ওই যে অ্যাগেইন প্রিপারেশন, আরেকটা যেটা ছিল প্যানিক, ওটা আমার ফার্স্ট ছিল, আমি প্যানিক মোডে চলে গেছিলাম। সো অলদো আই প্রিপেয়ার্ড, অ্যানাদার রং থিং আই ডিড উইথ মাইক্রোসফট ইজ আমি আগের সারা রাত প্রিপারেশন নিয়েছি, পরের দিন সকালে আমার ছিল ইন্টারভিউ। দ্যাটস আ ভেরি ভেরি রং অ্যাপ্রোচ। হোয়াট এভার দ্য প্রিপারেশন ইজ, there should be ample enough of sleep. না ঘুমাইলে, ব্রেন ক্লিয়ার না করলে, you just go blank. Although I was prepared, I knew everything, but I just blanked out and I couldn't say anything on the interview. Okay. তারপরে মুভিং অন, গুগলে ওরা নিল ফোন ইন্টারভিউ হলো, এটা অনলাইন ইন্টারভিউ হলো, অন সাইট হলো, বাট অন সাইট আসলে এনপি হার্ড প্রবলেম। ইটস লাক, লাইক ইটস অল অ্যাবাউট যে একটা প্রবলেমে যে আটকায় গেলাম। আচ্ছা ঠিক আছে ফাইন, দ্যাট অলসো ডিডন্ট ওয়ার্ক আউট। দেন কেম অ্যামাজন। সো অ্যামাজনের ইন্টারভিউ প্রসেসটা আমার একটু পছন্দ হয়েছে যে অ্যামাজন ওয়াজ নট অনলি লুকিং ইনটু কোডিং, দে হ্যাভ সামথিং কল লিডারশিপ প্রিন্সিপাল। সো আমার কাছে ওই জিনিসটা একটু স্ট্যান্ড আউট করলো যে দে আর নট অনলি লুকিং ইনটু ক্যান্ডিডেট only their coding skill, they are also focusing on their communication skill as well. Although tara leadership bole, but that is at the end of the day seeing that whether the candidate is communication skill ta kemon, as a team player she kemon, tar ager history te tar kono erokom আছে কিনা, যে কারণ at the end of the day আমরা যখন এখানে কাজ করি, আপনিও এখানে কাজ করেন ভাইয়া, যে we are basically dealing with those kind of scenarios, so they basically test onto that. সো তারপরে অ্যামাজনের সাথে আমার মনে আছে যে অ্যামাজনটা খুব ইন্টারেস্টিং ছিল। সো অ্যামাজন আমি নিউ গ্র্যাডে যখন অ্যাপ্লাই করলাম, দে রিজেক্টেড মি বিকজ দে সেড দ্যাট আসলে ওরা 2021 কে, কারণ বাই দ্যাট টাইম 2021 স্টার্টেড গ্র্যাজুয়েশন, সো দে আর লাইক উই আর অনলি কনসিডারিং 2021, উই আর নট কনসিডারিং 2020। তারপরে হচ্ছে যে আমার একটা মন খারাপই ছিল। তারপরে হঠাৎ করে একদিন ওই যে অ্যাগেইন ইটস নট যে আমি লাকি ছিলাম, ইটস অ্যাবাউট এভরি ডে ওই যে আমার সেই রোটেশন, সকালবেলা 10টা ঘুমানোর আগে 10টা, তারপরে লিঙ্কডইনে কিছুক্ষণ দেখা। সো ওই লিঙ্কডইনে হঠাৎ করে দেখলাম এক রিক্রুটার, এরকম অনেক জায়গায় করছে, এমন না যে এই রিক্রুটার ওয়াজ ফার্স্ট, রিক্রুটারটা পোস্ট করছে যেরকম দে আর হায়ারিং ফর AWS EC2। আমি সাথে সাথে রিক্রুটারকে আমার রেজিউমে, আমার এটা আমার খুব সুন্দর করে একটা ফর্মেট ড্রাফট ছিল, আমার কাজ ছিল খালি রিক্রুটারের নাম দিয়ে সেই ড্রাফটটা কপি করে জাস্ট অল্প চেঞ্জ করে, লাইক আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন। আরেকটা জিনিস হচ্ছে কি আমরা অনেক সময় পারফেকশন করতে যাই, যারা অনেক খাটে। আরেকটা প্রবলেম হচ্ছে অন দ্য আদার সাইড, অনেকে জিনিসটাকে এত পারফেক্ট করতে যায় যে তারা লেট হয়ে যায়। সো দেয়ার শুড বি আ ব্যালেন্স, রিসার্চ না করা, অতিরিক্ত রিসার্চ করা। সো আমি তাড়াতাড়ি করে ওটাকে জমা দিলাম, অ্যান্ড at the end of the day the recruiter reached me out saying that hey, this is your online assessment, একটা হ্যাকার র্যাঙ্কের লিংক দিয়ে বলে দাও, এবং এটাকে তোমাকে, and it is very, মানে আমরা আসলে ওই কারণ বিশে তখন ওরা বেশি হায়ার করতেছিল না, ওই রিক্রুটার আমাকে লিটারালি বলছে যে আমি তখন বলতেছি যে আমি কতদিনে, ও বলতেছে আই ক্যান গিভ ইউ 1 week টাইম, বাট আসলে আমাদের রিক্রুটমেন্টের যে সিনারিও আর যত ফাস্ট হচ্ছে আর আমাদের হাতে অত পজিশন নাই, আই হাইলি রেকমেন্ড ইফ ইউ ক্যান গিভ ইট উইদিন 2 to 3 days, তাহলে আমার পক্ষে প্রসেস করা হয়তো ফাস্টার হবে। এখন আমার হাতে কিছু ওপেনিং আছে। আমি পরের দিনই মোটামুটি প্রিপারেশনে, এবার এই ভুল করিনি, ঘুমাই নিছি, আর যা প্রিপারেশন হয়েছে ডান। আই ক্যানট, এটার একটা জিনিস আমার জানতে হবে যে আমি লাস্ট দিন পড়াশোনা করে, এটা হয়তো ইউনিভার্সিটিতে চলছে, হ্যাঁ আগের রাতে পড়ে এটা করে, আই নো আই ওয়াজ দ্যাট অল নাইটার পারসন অ্যাজ ওয়েল, আগের রাত পড়ে যাই, পরের দিন পরীক্ষা করে ভালো করছি, বাট দ্যাট ডাজন্ট হেল্প হিয়ার অ্যাট অল। মাথা ক্লিয়ার থাকতে হবে। সো আমি আগের দিন কোনো কিছুই করি নাই, আমি জাস্ট গান শুনছি, সিনেমা দেখছি, ঘুমাইছি, আমি জাস্ট মাথা ক্লিয়ার করছি, আর কিছু বেসিক একদম ওভার দ্য এজ বেসিক কিছু জিনিস টাচ করছি, জাস্ট ঠিক আছে এখানে একটা কনফিউশন আছে, ওখানে আছে, দ্যাটস ইট। তারপরে হচ্ছে যে দিয়ে দিলাম অনলাইন অ্যাসেসমেন্ট। অনলাইন অ্যাসেসমেন্ট দেওয়ার সাথে সাথে রিক্রুটার ওয়াজ ভেরি ফাস্ট, সে আমাকে পরের দিনই পিং করলো যে ওকে দ্য অ্যাসেসমেন্ট ওয়েন্ট রিয়েলি ওয়েল, এবং ওরা অনলাইন অ্যাসেসমেন্টেও লিডারশিপ কিছু প্রশ্ন দেয়,
So the recruiter said that আমার তোমার ইয়া দেখে মনে হচ্ছে you don't need a phone interview, we are literally going with on-site interview with you, কারণ আমি আসলে আমার প্রসেসটা ফাস্ট করতে চাচ্ছি। সো অন-সাইটে হচ্ছে আমার 4টা ইন্টারভিউ থাকবে ব্যাক টু ব্যাক। সো অ্যাজ জাস্ট একই দিনে 1 ঘন্টা করে। সো বসে 6 থেকে 7 ঘন্টা তুমি হাতে রাখো। তো আমি আসলে একটা রুমমেটের সাথে থাকতাম, ওদের সাথে কথা বললাম, তো ওরা বললো যে নো ওয়ারিজ, আমরা তোমাকে একটা হোটেল দিয়ে দিচ্ছি আশেপাশে, কারণ ওই সময়টা আসলে কোভিডের টাইম ছিল। সো অনসাইট বলতে ওরা এখানে ফ্লাই করে আনতেছিল না, অনসাইট বলতে আমাকে বাসায় 5 ঘন্টা 6 ঘন্টা। সো আমি তো আসলে বাসায় সম্ভব না, সো আমাকে পর একটা হোটেলে ওরা দিয়ে দিল। সেই হোটেলে চলে গেলাম সকালবেলা। তোমার লোকেশনই? হ্যাঁ, লোকেশনে 10টার সময় শুরু হলো। নাইস কোম্পানি, খুব সুন্দর মতো রিভার্স করে দিল আমাকে। যাই হোক, 10টার সময় শুরু হলো, 4টা ইন্টারভিউ ব্যাক টু ব্যাক দিলাম, একটার পর একটা। টু বি ভেরি অনেস্ট, ওই যে ঘুমাইলাম অ্যাগেইন, ঘুম, মাথা ঠান্ডা এবং প্রিপারেশন, ইট রিয়েলি হেল্পস। আমার কাছে মনে হলো যে আমি যে 6 ঘন্টা ওদের সাথে বসেছিলাম, আই নেভার ফেল্ট ইট যে আমি 6 ঘন্টা বসেছিলাম। ইট ওয়াজ আ ভেরি স্মুথ রাইড। আমার কাছে মনে হচ্ছিল আমি কনভারসেশনাল একটা ইয়াতে যাচ্ছি, কোডিং প্রবলেম দিচ্ছে, করতেছি। তারপরে হচ্ছে যে ফাইনালি হ্যাঁ, এন্ড খুব ইন্টারেস্টিং ছিল। আমি ওই একই দিনে আমি ভাবছিলাম যে আমার অফারটা হবে না, কারণ অনেকে আবার এগেইন প্রেডিকশন দিচ্ছিল। সো ব্লাইন্ড নামে একটা ইয়ে আছে, ওখানে এরকম আমি হিস্ট্রি পড়া যায় যে এরকম ইন্টারভিউ হলে অনেকেই বলছিল যে আমি খুব ভালো ইন্টারভিউ দেওয়ার পর রিজেক্ট হতে। সো আই ওয়াজ লাইক এক্সপেক্টিং যে আমারও মনে হয় রিজেকশনই হবে, কারণ এরকম হচ্ছে। বাট এগেইন মানুষের কথায় গেলে যা হয়, যে আমি আরো ইয়াতে চলে গেছি। তারপরে হচ্ছে যে আস্তে আস্তে আমি মানে ওরা দিল, অফার দিল একদিন, ওকে ফাইন, ইউ গট দ্য অফার। এবং একই সাথে ইন্টুইটো ওই দিন হঠাৎ করে ইন্টুইটো বলল ওকে উই ওয়ান্ট ইউ। সো একই সাথে 2টা অফার পেলাম আর কি। সো ইয়া, দেন বাট আই ডিসাইডেড টু জয়েন অ্যামাজন। ওকে, সো তুমি অ্যামাজনে জয়েন করলা কবে? 20 নভেম্বর। 2020 নভেম্বরে। সো প্রায় 1.5 বছর, প্রায় 2 বছর। ওকে, সো কেমন যাচ্ছে অ্যামাজনের জীবন? Again, it's a bumpy ride. এখানে আমি আরেকটা জিনিস দেখলাম যে অনেকে মনে করে ও অ্যামাজনে ঢুকে গেছে, your life is set. It's just the game is just starting. Right. You are just ramping, like it's a different game. ওই যে বললাম, এই যে এতক্ষণ এই মানে সুদীপ্ত ভাই বা আমরা দুজনেই বলতেছিলাম যে নিজের রিসার্চ করে যেই পড়াশোনা করে, এখানে ইঞ্জিনিয়ারদের কাছে যদি আমি রিসার্চ না করে যাই কোনো প্রশ্ন করি, লিটারালি they don't reply. And if they don't reply and you are stuck and you are not doing your research, manager is gonna come next day and what's happening? Right. So you are on fire. Okay. And no one is responsible of unblocking you other than yourself. Okay. তাইলে তোমার এখন মানে রিফ্লেক্ট করলে একটু ব্যাকের দিকে, যে ইন্টারমিডিয়েটের পরে তুমি যে ফ্রাস্ট্রেটেড ছিলা, এখন আসছো, ওই সময় তোমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক লো ফিল হইতো, এখন তোমার কি অবস্থা? সোশ্যাল সার্কেলে তোমার পজিশন কি? যে প্রাইভেটে ভর্তি হওয়া ব্রেইনলেস মেয়েটি। এক্স্যাক্টলি, সোশ্যাল সার্কেলে এখন আমি দেখি অনেকে প্রাইভেটে ভর্তি করানো শুরু করছে, বিকজ দে ফিগারড আউট দ্যাট ইজ পসিবল, দ্যাট ইজ নট ইম্পসিবল। প্রাইভেটে সবাই ফার্মের মুরগি হয় না। অ্যান্ড ইট ডাজন্ট, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় বাংলাদেশের যারা ভালো করতে চায়, প্রাইভেট পাবলিক, ইট ইজ পসিবল ইফ ইউর প্ল্যাটফর্ম ইজ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আসলে কিছু অফার থাকে। আমার কাছে মনে হয় যে আমরা মনে করি যে একটা জায়গায় আছে, নাইলে আমার জীবন শেষ। দুনিয়াতে আসলে কোনো কিছু জাস্ট অনলি ওয়ান ওয়ে থাকে না, কি মাল্টিপল ওয়েজ, একজনের জন্য একভাবে কাজ করে। এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, সো জাস্ট অ্যাসেস দ্য প্ল্যাটফর্ম। আমার কাছে মনে হয় যে ওই সময়টা আমি আমার আগের সেলফকে, মানে আমি মাঝে মাঝে বলি যে ইফ আই গো ব্যাক টু মাই, ইফ আই হ্যাড আ চান্স টু টক টু মাই ওল্ডার সেলফ, আই উড হ্যাভ সেড দ্যাট ডোন্ট ওয়েস্ট ইউর দোজ 8 months. রাইট, don't waste your 8 months, because মানে নর্সারের সুবিধা হচ্ছে যে you can finish your degree within 3.5 years if you can take that. So আমি হয়তো 1 বছর আগে এই জায়গায় চলে আসতে পারতাম। ওই যে আমি 8 মাসের ফ্রাস্ট্রেশনে চলে গেছি, মানুষজন একটা কথা বলছে, কিছু কিছু সময় ইটস ফাইন, ফোকাস। আমরা আরেকটা আমাদের দেশি মানুষের, মানে আমাদের বাংলাদেশিদের সমস্যা হচ্ছে অনেকে অনেক কথা বলে, আমরা সেইগুলোকে নিতে যাই, মানুষকে খুশি করতে যাই, ওর সাজেশন এর সাজেশন, ওইটা বলছে নো, উই হ্যাভ আ ভেরি পাওয়ারফুল থিং উইথ আস, গুগল, ডু ইয়োর ওন রিসার্চ, যে আমি যেখানে যেতে চাই হোয়াট ইজ নিডেড। রাইট, এখানে একটা অনেক ব্যাপার হচ্ছে কি আমাদের লাইফ কিন্তু আসলে আমাদের নিজেদের, ঠিক আছে, আমাদের আত্মীয় স্বজনদের না, বন্ধু বান্ধবের না। আমি সবচেয়ে ভয় পাই ইন্টারমিডিয়েট পড়া পোলাবানকে, দুনিয়ার কিছু জানে না, আইসে খালি বলবে অমুক সাবজেক্ট ভালো, তমুক সাবজেক্টে এত টাকা পাওয়া যায়। ডোন্ট বিলিভ দিস, ঠিক আছে, গুগল করো। যারা অ্যাকচুয়ালি কোনো কিছুতে পড়ছে, যে কেউ যদি মেকানিক্যালে পড়তে চাও, মেকানিক্যালে পড়ছে, চাকরি বাকরি করতেছে, তার কাছে জানতে চাও, একজন না কয়েকজনের কাছে, ডু ইউর ওন রিসার্চ, দেন মেক ইউর ডিসিশন, ঠিক আছে। দুনিয়া সবাই সিএসসি পড়তেছে, দেখেছে আমার সিএসসি পড়তে হবে এমন কোনো কথা নাই। তোমার হয়তো ছবি একটা ভালো লাগে, আমার একটা কাজিন আছে, ঠিক আছে, উনি হচ্ছে চারুকলায় পড়তে চাইছিল,
আমার জাস্ট 1 বছর সিনিয়র, ওনার ফ্যামিলি আমাকে পড়তে দিবে না, বাট অনেক স্ট্রাগল করে উনি পড়ছে এবং সে এখন চারুকলা ফ্যাকাল্টি। ঠিক আছে, হি ডিড ওয়েল, কারণ ওইটা তার পড়তে মন চাইছে, সে পড়ছে এবং ভালো করছে। যেটা ভালো লাগে করতে, ওইটা করতে পারা অনেক ইম্পর্টেন্ট জিনিস। আমাদের লাইফ কিন্তু খুব ছোট, দুনিয়া সবাইকে খুশি করতে চাইলে আমাদের আসলে লাইফে চলবে না আর কি। নিজেরটা নিজে বুঝতে হবে, নিজের এফোর্ট দিতে হবে। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন ওটার সাথেই অ্যাড করতে চাচ্ছি যে আমরা ইন্টারমিডিয়েটে পাশ করার পর আসলে মনে হয় যে আমি অনেক বড় হয়ে গেছি অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, এরকম একটা ইয়া থাকে যে আর অনেকে থাকে আমি টাকা কামাবো। দ্যাট কুড বি আ গোল যে আমি টাকা কামাবো। তুমি ইনস্ট্যান্টলি কামাইতে পারো, হোটেলে চাকরি করবে, এটা চলো ইনস্ট্যান্ট আছে, বাট শর্ট টার্ম গোল আর লং টার্ম ডিফারেন্স। ইউটিউব ব্লগার হয়ে গেল আজকাল, অনেক ভিউয়ার থেকেও টাকা নেই। আমার তো টাকার উপরে আশা রাখি গেছে, আমরা কিন্তু পুরো ভলান্টিয়ার, কোনো টাকা পয়সা পাই না। এনিওয়েজ না ভাইয়া পাই না, মানে হচ্ছে যে যারা হচ্ছে যে মানে এটা কি ইয়া হিসেবে হচ্ছে ক্যারিয়ার ব্যাপারটা হচ্ছে স্প্রিন্টার, একটা ম্যারাথনের মতো। এক্স্যাক্টলি, নিজের উপর বিলিফ রেখে কাজ করে যাইতে হবে, একটা সময় ব্যাক করা শুরু করবে। ইটস লাইক এ গাছ। এক্স্যাক্টলি, এনিওয়্যার ইউ হ্যাভ টু। আমার কাছে মনে হয় যে আমাদেরকে শিক্ষার মধ্যে একটা জিনিস যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমাদেরকে, আমি জানি না এটা আমাদের শিক্ষা ব্যবস্থা বা কিসের কারণে, উই নেভার লার্নড হোয়াট উই ওয়ান্ট। আমি যেরকম আমার স্টোরি শুরুতে বলতেছিলাম যে আমি কম্পিউটার দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি ওখানে যাইতে চাই। হোয়াট আই ওয়ান্ট ইজ ফার্স্ট কোয়েশ্চেন, যে আমি কি চাই, হোয়াট আই ওয়ান্ট টু বি এট দ্য এন্ড অফ দ্য ডে। আমি যদি এট দ্য এন্ড অফ দ্য ডে গান লিখে পছন্দ করি, আমি যদি গানের ইন্ডাস্ট্রিতে যাইতে চাই, হোয়াটস দ্য থিং আই হ্যাভ টু ডু? গো অ্যান্ড ফোকাস দেয়ার অ্যান্ড জাস্ট ইনভেস্ট ইন দেয়ার। সিএসই পড়তে হবে, নট নেসেসারি, মানে ইঞ্জিনিয়ারিং হইতে হবে, নট নেসেসারি। ইটস অল অ্যাবাউট হাউ ইউ গেট টু ইউর প্যাশন। ওকে, আমরা র‍্যাপ আপ করি তাহলে। সো তোমার লাস্ট কোনো কথাবার্তা আছে নাকি? লাস্ট কথা হচ্ছে এটাই, জাস্ট ডু ইউর ওন রিসার্চ। আই থিঙ্ক দ্যাটস ওয়্যার ইউ এন্ড আপ। আমার পুরা জার্নিতে আমার কাছে মনে হয়েছে ওয়ান থিং ওয়াজ কনস্ট্যান্ট, আই অলওয়েজ ডিড মাই রিসার্চ। ওকে, গুড থিং। অলরাইট, যারা দেখলেন এতক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ। আমরা বাইরে বসছি, সো অনেক সাউন্ড ছিল ডেফিনেটলি। সো আমি জানি না পিছনে দেখা যাচ্ছে কিনা, আমাদের পিছনে ঠিক মাউন্ট রেনিয়ার ইন আওয়ার ব্যাকড্রপ, ব্যাকস্টেজ বলা যায়। সো এই শোর নাম ব্যাকস্টেজ রাখার কারণ একটা, যে আমরা অনেক সময় অনেক লুক্রেটিভ জিনিসপত্র দেখি কিন্তু আমরা পিছনের স্টোরিগুলো যাই না। সো মনে করি যে জিনিসপত্র দেখতে খুব সুন্দর মনে হয়, ঠিক আছে, কিন্তু সবার সাকসেসের পিছনে অনেক এরকম ডার্টি স্টোরিজ থাকে। সো আমরা এই পুরা পডকাস্টে সবগুলা এপিসোডে এই পিছনের স্টোরি নিয়ে আসলে কথাবার্তা বলবো, যে কারণে এটার নাম ব্যাকস্টেজ। সো যদি ভালো লেগে থাকে, হিট লাইক, সাবস্ক্রাইব করেন। আমি এই ভিক্ষাটা চাইতে একটা পছন্দ করি না, বাট গ্রোথের জন্য দরকার। অ্যান্ড শেয়ার। আর যারা কম্পিউটার সায়েন্সে পড়তে চায়, আমি 2 বছর আগে মন বসে না পড়ার টেবিলে নামে একটা পডকাস্ট করছিলাম, যে 10টা এপিসোডে 10 জন ডিফারেন্ট ফিল্ডের মানুষকে এনে, যে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সে ভর্তি হলে প্রথম দিন থেকে কী করতে হবে টু গেট এ গুড ক্যারিয়ার আউট অফ ইট। সো চ্যানেলে চেক করলে পাবেন, আমি চেষ্টা করব লিঙ্ক দিয়ে দিতে। সো কিপ ডুইং গুড ওয়ার্ক, ডু ইউর ওন রিসার্চ। পরের এপিসোডে দেখা হবে। হিট লাইক, রাইট কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডু শেয়ার। বাই বাই।